সো গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা এখানে একসাথে হয়েছি একটা আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের একটা রিসেন্ট শো ওপেন স্টার্ট হয়েছে 23শে ডিসেম্বর থেকে গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে, ইন্টিমেট ক্রনিকলস বলে। গুড ইভিনিং এভরিওয়ান। এক সেকেন্ড। সো সরি। সো ওইটার পরেই আমাদের লকডাউন শুরু হয়ে গেল। আমরা মোটামুটি 7-8 দিন সময় পেয়েছি, কি 10 দিন হার্ডলি। তো অনেকেই যেতে পারেনি বা অনেকেই গেছে। আহ, 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 এই যে এই সিচুয়েশনে আমরা যে যেতে পারছি না বা ডিরেক্টলি আর্টিস্টদের সাথে কথা বলা যাচ্ছে না, আমরাও আর্টিস্টরা বা কিউরেটর বা গ্যালারির লোকেরা ডিরেক্টলি ওখানে সবসময় থাকতে পারছে না। সেই জন্য আমরা আজকে ভাবলাম যে আজকে সানডে একটা দিন এই শোটার জন্য, শোটার কাজ নিয়ে এবং শোটার কনসেপ্ট নিয়ে কথা বলি। এই শোটাতে 5জন আর্টিস্ট আছে। তার মধ্যে আনফর্চুনেটলি 2জন থাকতে পারছেন না, ওদের ফ্যামিলির কিছু পার্সোনাল রিজনে। কিন্তু আজকে আমি বাকি 3জনের সাথে ডিরেক্টলি কথা বলবো এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা দেখেছেন এবং যারা দেখেননি তারা তারা জিজ্ঞেস করতে পারেন। এবং এই শোটা খুব একটা খুব ব্রিফলি বললে এইভাবে স্টার্ট করেছিলাম, আমি কনসেপচুয়ালাইজ করেছিলাম আমি যে বিশেষ করে প্যান্ডামিক টাইমে আমরা দেখছিলাম যে সবারই নিজস্ব কিছু পার্সোনাল জায়গা বারবার উঠে আসছে। আমরা বাইরে বেশি ডাইভার্ট হতে পারছি না, একদম নিজেদের মতো করেই থাকছি, সে করছি। এবং আমাদের যেসব আর্টিস্ট বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে যখন কথা হচ্ছে, তারাও নিজেদের কাজ নিয়ে বিভিন্নভাবে দেখছে এবং ভাবছে। সেখান থেকে ভাবতে ভাবতে আমি এই শোটার নাম ইন্টিমেট ক্রনিকলস বলে রাখি, যেখানে 5জন আর্টিস্ট নিজেদের পার্সোনাল স্পেস নিয়ে বা তাদের সারাউন্ডিংস এর ইম্প্যাক্ট তাদের উপর কিভাবে পড়ছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছে বা দেখানোর চেষ্টা করেছে। এটা নয় যে এরা কোনো ডিরেক্টলি স্টেটমেন্ট দিচ্ছে, যে সেটা আমি আমার কনসেপ্ট নোটেও মেনশন করেছি যে স্টেটমেন্ট দিচ্ছে, বাট একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং সেইভাবে আমরা এই শোটা কনসেপচুয়ালাইজ করা হয়। এবং খুব ইন্টারেস্টিং বা চ্যালেঞ্জিং জায়গা আমার জন্য ছিল যে এই প্রত্যেকজন আর্টিস্টই খুব ডিফারেন্ট, তাদের পার্সোনাল জায়গা। এটা খুবই স্বাভাবিক, হয়তো খুব ডিফারেন্ট, একজনের থেকে একজনের চিন্তাধারা ডিফারেন্ট হয়। আর এখানে আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে এরা প্রত্যেকেই বিভিন্ন মেটেরিয়াল, বিভিন্ন ফর্ম, বিভিন্ন কি বল এক্সিকিউশনের জায়গাটা খুব ডিফারেন্ট, খুব একটা কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ আছে বলে আমার নিজস্ব ধারণা। সেইখান থেকে আমি এই 5জনকে দেখি এবং এই শোটা কিউরেট করার কথা ভাবি। এবং থ্যাংকস টু গ্যাঞ্জেস আর্ট গ্যালারি অ্যান্ড মিসেস স্মিতা বাজুরিয়া, যে যিনি আমাকে পুরো ফুল সাপোর্ট দেন এবং এই অপরচুনিটিটা এক্সিকিউট করার ফুল সাপোর্ট করেন। তো আনফর্চুনেটলি একটা প্যান্ডেমিক আসে আবার, এবং অনেকেই আমাদেরকে বলছে যে যেতে পারছে না, বাট উই টেক ইট ইজ ইন এ পজিটিভ ওয়ে, যে ঠিক আছে যেতে পারছে না। আমরাও অনেক সময় হচ্ছে যে গ্যালারি খোলা আছে কিন্তু আর্টিস্টরা আর আর্টিস্ট যেতে যায়নি, বা ভিউয়াররা ডিরেক্টলি আর্টিস্টদের সাথে কথা বলতে পারছে না। তো সেখানে আমার মনে হয় ওয়েবিনারটা একটা খুব পজিটিভ জায়গা আছে, যে যেখানে আর্টিস্টরা নিজেদের পার্টিকুলারলি শোটা নিয়ে কথা বলবে, শোয়ে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবে, এবং সেই কাজগুলো কোথা থেকে ইন্সপায়ার হয়েছে এবং তাদের বেসিক কনসেপ্টটা কোথা থেকে এসছে সেটা নিয়ে পার্টিকুলারলি আজকে আমরা ডিসকাস করব। তো প্রথম রাউন্ডে আমি একজন আর্টিস্টের সাথে কথা বলবো। ইন দ্য সেকেন্ড রাউন্ড আই উইল আস্ক দ্য ভিউয়ার্স টু আস্ক এনি কোয়েশ্চেন, এনি কোয়ারিজ ইফ ইউ হ্যাভ, স্পেশালি যারা দেখেছেন। এবং আশা করি
এই প্যান্ডেমিকটা একটু যদি কিছুদিন পর কাটে এবং আমরা সেই ইন্টারেস্টটা জেনারেট করতে পারি, আপনারা দেখতে পাবেন ফিজিক্যালি গিয়ে। অবশ্যই ফিজিক্যালি যেটা এক্সপিরিয়েন্স করলে যেটা পাওয়া যায় সেটাই ভার্চুয়াল মোডে তো পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ ডিরেক্টলি আমরা আর্টিস্টদের সাথে কাজ দেখতে পাচ্ছি, কথা বলছি, সেটা একটা বড় প্লাস পয়েন্ট বলে আমার ধারণা। তো আর বেশি কথা এক্সটেন্ড না করে আমি একটু শোটা ডিসপ্লে দেখাই। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মীনাক্ষী বা বিহান? দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে লাইভে। হ্যাঁ, লাইভেও দেখা যাচ্ছে। আচ্ছা, লাইভটা একটু স্লো আসে একটু পরে। তো আমি প্রথমে ওয়েলকাম করে নেব বিহানকে, বিহান দাস। বিহান আমাদের কলাভবন শান্তিনিকেতনে মাস্টার্স করছে প্রিন্ট মেকিং এ, এবার ফাইনাল ইয়ার, এখন শান্তিনিকেতনেই আছে এবং ওর কাজ শান্তিনিকেতন বীরভূম নিয়েই পুরো কাজটা। তারপর আমাদের সাথে খুব একজন ইম্পর্টেন্ট আর্টিস্ট, খুব সিরিয়াস আর্টিস্ট, মল্লিকা দাস সুতার। মল্লিকাদির পড়াশোনা আপনারা হয়তো অনেকেই জানেন। মল্লিকাদির পড়াশোনা বিবিএটা ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে এবং এমবিএটা রবীন্দ্রভারতী থেকে। তারপর এখন মল্লিকাদি এজ এ সিরিয়াস প্র্যাকটিশনার ইন চাঁদেরহাট, যেখানে মল্লিকাদি নানান ধরনের মেটেরিয়াল নিয়ে কাজ করতে পারছেন, কমিউনিটি বেসড আর্ট কাজ করছেন, একটু আনকনভেনশনাল কাজ করছেন। এবং যেটা মল্লিকাদির ক্ষেত্রে আমার সবসময় খুব অবাক করে যে বিভিন্ন মেটেরিয়াল নিয়ে ইনস্টলেশন করা বা একটা নিজস্ব স্টেটমেন্ট তৈরি করা। তারপর আমাদের সাথে আছে মীনাক্ষী সেনগুপ্ত, আমার বন্ধু এবং কলিগ। তো মীনাক্ষী মোটামুটি সব মন্দিরই দর্শন করেছে, যেটা মীনাক্ষীকে প্রায় বলে থাকি যে মীনাক্ষীর ব্যাচেলার্স গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে, মাস্টার্স বরোদা থেকে, এবং এখন পিএইচডি করছে শান্তিনিকেতনে, আর আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। তো এরপর আমি একটু ডিসপ্লেটা নিয়ে দেখাই যে আমরা কিভাবে ডিসপ্লে করেছিলাম। এটা মল্লিকাদির কাজ। সরবিতা আনফর্চুনেটলি আজকে জয়েন করতে পারেনি। সরবিতার কাজ বেসিক্যালি অর্গানস নিয়ে, ফিমেল অর্গানস নিয়ে, যেটা মেল ফিমেলের পলিটিক্যাল বা সেক্সুয়াল ডমিনেশন নিয়ে ওর কাজ। একতাও আজকে জয়েন করতে পারেনি। একতার কাজগুলো আমি খুব ব্রিফলি বলি যে ওর এনসেস্টাররা যখন মাইগ্রেট করেছিল সেই টাইমের যে এক্সপিরিয়েন্সটা ওর ঠাকুমা দাদু বা গ্র্যান্ড প্যারেন্টসদের থেকে শুনেছে, সেটা সেই এক্সপিরিয়েন্সটাই ও এক্সিকিউট করার চেষ্টা করেছে বিভিন্ন মেটেরিয়াল, লেয়ার্স অফ মেটেরিয়াল দিয়ে। এটা মীনাক্ষীর ডিসপ্লে ছিল, মানে ছিল না, আছে এখনো। And then Bihan. Now I request Bihan if you share few words about your works. Thank you, Shamati. Thank you to everyone who is listening in from Facebook. Am I audible so far? Yes. Okay. তো আমার যে মেইন বডি অফ ওয়ার্ক যেটা এই ইন্টিমেট ক্রনিকলসে আমি দিয়েছিলাম, সেটার নাম টেলস অফ বজ্রভূমি। বীরভূমে আমরা জানি শান্তিনিকেতন অনেকটা একটা বড় শহর হিসেবে অ্যাক্ট করে বীরভূমের মধ্যে। বীরভূমটা অনেকটাই দূরে কলকাতা থেকে, এবং বাই ডেটা এই ভারতবর্ষের সব থেকে গরিবতম ডিস্ট্রিক্টগুলোর মধ্যে একটা হচ্ছে বীরভূম। এবং ন্যাচারাল রিসোর্স হোক, তার নিজের প্রোডাকশন ক্যাপাসিটি হোক, এবং বিভিন্নভাবে এখনো বীরভূম সেই লিস্টে রয়ে গেছে। এবং আমার
কাজ যেটা ছিল সেটা শুরু হয় এইরকম একটা ভাবনা থেকে যে শান্তিনিকেতন যে তৈরি হয়েছে আমাদেরকে বলা হয় না, এটা ইতিহাসের ফ্যাক্ট যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ এবং দেবেন্দ্রনাথের হাত ধরে তৈরি হয়েছে, কিন্তু আমার প্রশ্ন ছিল তার আগে বীরভূম কিরকম ছিল, কিরকম ল্যান্ডস্কেপ ছিল, তার নিজস্ব কি গল্প আছে, এবং সেই স্টোরি টেলিং গুলো কতটা এখনো রেলেভেন্সি রাখে, সেগুলো কিভাবে প্রিজার্ভড হচ্ছে, অথবা সেগুলোকে অন্য একটি ভিজুয়াল রূপ দেওয়া যায় কিনা। এইবার সেই কাজটা করতে গিয়ে যেটা হয় যে বীরভূমের বাউন্ডারিটাকে ক্রস করে আমি রাঢ় বাংলার বিভিন্ন গল্প নিয়ে কাজ করতে শুরু করি। কিছু সময় যেটা হয়, আস্তে আস্তে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ফিকশন, লোকের মুখের পাস ডাউন গল্প, সেগুলো আস্তে আস্তে মিশতে থাকে এবং সেগুলো বিভিন্ন আলাদা আলাদা ফর্ম নিতে থাকে। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন মিডিয়াম এবং বিভিন্ন মেটেরিয়ালকে কন্টেক্সচুয়ালাইজ করার চেষ্টা করি এবং বিভিন্নভাবে জাক্সটাপোজ করার চেষ্টা করি ভিজুয়ালগুলোকে, যাতে অন্তত রাঢ় বাংলার সেই গল্পগুলো একটা রিপ্রেজেন্টেশন পায়। অনেক ক্ষেত্রেই গল্পগুলো আমি লক্ষ্য করেছি যে পার্সোনাল লেভেলে হয়তো ভিজুয়াল অথবা বিভিন্ন কাজের মাধ্যমে যতটা আমি শেয়ার করতে পারি গল্পটা হয়তো তার থেকে বড়। ফলত আমি সেটা অনেকটা ভিউয়ারদের উপরেও ছেড়ে দিয়েছি যে তাদের একটা লিবার্টি আছে, যে তারা নিজেদের মতো করে জিনিসটাকে ইমাজিন করতে পারে, তারা নিজেদের ভাবে অ্যাসোসিয়েট করতে পারে, আলটিমেটলি বিকামিং আ পার্ট অফ দ্য mythical melting pot that is Birbhum. That is the basic intention of Tales of Vajrabhumi. It is an ongoing body of work এবং আমি আশা করি সমাধি পরের যদি স্লাইড গুলো দেখানো যায় তাহলে একটু আইডিয়া। তো এটা জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য, একটা সাইজটা দেখানোর জন্য। এটার প্রতিটার এক একটা অ্যাকচুয়ালি টাইটেল আছে, ছোট ছোট ম্যাচ বক্স গুলোর আমার নিজের কাছে টাইটেল আছে। এবার সেইগুলো বিভিন্ন ভাবে শেয়ার্ড হতে পারে, যেহেতু অনগোয়িং বডি অফ ওয়ার্ক, সেটা নিয়ে আমি যেভাবে গ্যানজাস আর্ট গ্যালারিতে শেয়ার করেছি সেটা ফিজিক্যালি দেখতে পেলে খুব ভালো হতো, ইন্টারঅ্যাক্টিভ ছিল জিনিসটা। তো এটার নাম হচ্ছে স্যান্ড স্টিলার্স অফ অজয়। তো এরকম ভাবে ডিসপ্লে ছিল জিনিসটা, and you could interact with the matchboxes, you could open and close. এবার যেটা হতো যে if you open and close certain matchboxes, you will leave a new kind of narration and story for the next person who's going to come. তো এরকম ভাবে একটা খুব chaotic narration তৈরি হতো, যেটা আমার was almost the aim, কারণ এত গল্প, এত ছোট ছোট গল্প, অথচ তার বড় ইম্পর্টেন্স, তার বড় ভাবনা বীরভূমের মধ্যে লুকিয়ে আছে। এবং ম্যাচবক্সের মেটাফরটা যেটা ছিল যে আমি খুব একজন ইন্টারেস্টিং ভদ্রলোককে এনকাউন্টার করেছিলাম কালিকাপুর গ্রামে, যিনি আমাকে বলেছিলেন যে আমাদের গোটা জীবনের গল্প একটা দেশলাই বাক্সের মধ্যে এঁটে নেওয়া যায়। তো আমি ভাবছিলাম সেটা নিয়ে যে অ্যাকচুয়ালি জেনারেশনস অফ হিস্ট্রি fitted into a matchbox, মানে একটা ছোট cramped space, can act as a documentation that subverts the idea of what a narration should be, what a storytelling should be. তো পরের স্লাইডটায় যাওয়া যেতে পারে। হ্যাঁ, তো এরকম ভাবে ডিসপ্লেটা হয়েছিল এবং এরকম প্রায় এখনো পর্যন্ত 40টা ম্যাচ বক্সেস আছে, তার মধ্যে 30টা ডিসপ্লে আমি সিলেক্ট করেছিলাম। এবং প্রতিটার পিছনের গল্প তো সামনে না থাকলে হয়তো শেয়ার করা যাবে না, কিন্তু একটা বেসিক রাইট আপ আপনারা যদি কখনো যেতে পারেন কলকাতায়, তাহলে ওখানে দেওয়া আছে পাশে, সেটা অনেক বড় করেই দেওয়া আছে আমার মোটামুটি যা ভাবনা সেটা রেখে। তো এটাই হচ্ছে ইন্টারেক্টিভ কাজের অসুবিধা আর কি, মানে আমি সেটা নিয়ে এখন তো কথা বলতে পারি, কিন্তু the thought process will not exactly go through unless you really experience it for yourself. Can we go to the next slide?
আমি টাইম স্পেসিফিক কিছু মিডিয়ামস নিয়ে কাজ করার চেষ্টা করছিলাম, নেমলি কিনেগ্রাম অর স্ক্যানিমেশনস, যেগুলো আস্তে আস্তে ইন্ডিয়াতে কলোনিয়াল এরার সময় আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান টেকনোলজির সাথে যে জিনিসগুলো ম্যানুফ্যাকচার্ড হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে, সেগুলো প্রচন্ড পরিমাণে কনজিউমড হতে শুরু করে এবং they become a status symbol, especially for the Indian elites. তো সেই মিডিয়ামগুলো আমার কাছে মনে হয় যে ইউরোপে ম্যানুফ্যাকচার্ড একটা এক্সোটিসাইজড ইমেজ ইন্ডিয়ার অনেক ক্ষেত্রে প্রেজেন্ট করতো তারা, এবং ইন্ডিয়ানরাই সেটা কিনতো। তো বাই পুটিং the narratives of Bengal, of everyday Bengal and its history and its evolution, it is an attempt to reclaim of our own history in some sense. এবং কিনেগ্রামগুলোর ব্যাপারটা হচ্ছে, কিনেগ্রামগুলো বেসিক্যালি মোশন বেসড। কিনেগ্রামগুলো ফাংশন করে বেসিক্যালি there is a paper and there is a grid which goes from left to right or whichever movement you would like, and then it moves. It creates a stop motion animation. তো ভিডিওটা এখানে আছে, দেখা যাক। আশা করছি আপনারা মুভমেন্টটা দেখতে পেয়েছেন ওখানে। তো বেসিক্যালি যেটা হয়েছিল যে এরকম একটা গোটা সিরিজ তৈরি করেছিলাম আমি, যেটা ইন্টারঅ্যাক্টিভ এগেন, এবং গ্রিডটাকে পুল করে বিভিন্নভাবে বিভিন্ন স্পিডে দেখা যেত, বিভিন্নভাবে দেখা যেত, এবং কেউ যদি প্রতিটা স্লাইড আস্তে আস্তে দেখতে চায়, এবং প্রতিটা স্লাইড আমি আলাদা ভাবনার সঙ্গে বানিয়েছিলাম বিভিন্ন ছোট ছোট গল্প থেকে। তো যেমন যেটা আমাদের বাঁ হাতে আছে এখন স্ক্রিনে, এবং তার ডান হাতে নিচে যেটা আছে সেটা হচ্ছে বাংলার মন্দিরের আর্কিটেকচারের যে একচালা থেকে দেউল পর্যন্ত যে ইভলিউশনটা, সেটা আমি স্টেপ বাই স্টেপ ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। তো কিনেগ্রাম বা স্ক্যানিমেশন যে মিডিয়ামটা, সেটা 1950 পর্যন্ত অ্যাকচুয়ালি বিভিন্ন পোস্টকার্ডের ফরম্যাটে চলে, এবং মানে কেউ যদি এটা নিয়ে জানতে চায়, সেটা প্রচুর পরিমাণে কিনেগ্রাম অনলাইনে অ্যাভেলেবেল আছে, এবং ইন্ডিয়ান কিনেগ্রামসও প্রচুর আছে। খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনারা প্রচুর কলকাতার জমিদার বাড়ি বা ইনফ্যাক্ট বীরভূমেরও যদি জমিদার বাড়ির বিভিন্ন জায়গায় আসেন, যাদের প্রায় 1800 শতক থেকে তাদের ইতিহাস চলে আসছে, তাদের বিভিন্ন বাড়িতে এখনো কিনেগ্রাম কিন্তু রাখা থাকে বিভিন্ন ডিভাইসের সঙ্গে, যেমন জোট্রোপ আছে, কিনেগ্রামস আছে, মানে আর্লি মুভিং ইমেজ কিভাবে সিনেমার আগে তৈরি হতো সেরকম ভাবে। তো এটা একটা ইন্টারঅ্যাক্টিভ কাজ ছিল, যেটা আসলে হ্যাঁ, ওই সিরিজেরই কন্টিনিউ করে আমরা আসছি ইমাজিনড এয়ারলুমে। ইমাজিনড এয়ারলুম, এয়ারলুম শব্দটির অর্থ হচ্ছে উত্তরসূরির থেকে প্রাপ্ত কোনো সম্পত্তি, মানে যেটা স্পেশালি ভ্যালুড। তো এয়ারলুম বেসিক্যালি বিভিন্ন কলোনিয়াল জমিদার বাড়িতে আমরা আজও দেখতে পারি, এবং বিভিন্ন অ্যাকচুয়ালি মুঘল এয়ারলুমস আর স্টিল দেয়ার, মানে সেটা আমি বলবো না যে কলোনিয়াল এরা থেকেই শুরু হয়েছে। তো imagined heirlooms is basically a reimagination of this concept of what is an heirloom, এবং একটা সিমিলার মাইন্ডসেট থেকে তৈরি করা যে এই যে কাইনেটিক উড এবং সায়ানোটাইপ অন পেপার, এটা আলটিমেটলি এটার একটা টেকনিক্যাল নাম আছে যার নাম অটোমাটন, এবং আপনারা বাঁ হাতে যে লিভারটা দেখতে পাচ্ছেন, ওই লিভারটা ঘোরালে ভিতরে দুটো গিয়ার ঘোরে এবং উপরে ছবিটাও আস্তে আস্তে ঘুরতে থাকে। তো এতে যেটা হয়, একটা ইলিউশন অফ মুভমেন্ট তৈরি হয়, খুব সিম্পল, খুব প্রিমিটিভ, কিন্তু এই ডিজাইনটা অ্যাকচুয়ালি 1790 এর দিকে। তো কিন্তু তবুও খুব একটা অদ্ভুত চাইল্ড লাইক জয় এটা দেয়, মানে একটা আনন্দ দেয় আমাদের, যে আমরা নিজেদের স্পিডটা কন্ট্রোল করতে পারছি, এটার মধ্যে কোনো কমপ্লিকেশন নেই, আমরা মেশিনটা কিভাবে ফাংশন করে বুঝতে পারছি, এবং
আমরা সেটাকে একটা ইন্টারঅ্যাক্টিভ খেলার বিষয় সেটার মধ্যে চলে আসে। তো সেই জায়গাটা আমার মনে হয় প্রথম কথা সেটা ইম্পর্টেন্ট তো কারণ সেটা ইট ব্রেকস ডাউন দ্য বাউন্ডারি বিটুইন দি আর্ট অ্যান্ড দ্য ভিউয়ার। এবং 2 নম্বর ব্যাপারটা হচ্ছে এগেন ইটস অ্যাবাউট রিক্লেমিং হিস্ট্রি অ্যান্ড আওয়ার ওন হিস্ট্রি। যখন আমি বীরভূমের বিভিন্ন ছবি যেমন মতিচুর মসজিদের ছবি বা বীরভূমে এক্সট্রাক্টেড প্রোটো শিভার ছবি বা পাথর চাপড়িয়ার কোনো সুফির ছবি আমি যখন সায়ানোটাইপে এক্সপোজ করে সেটাকে আমি ওটার মধ্যে রাখছি এবং সেটার সঙ্গে একজন ভিউয়ার এসে ইন্টারাক্ট করছে, আমার আশাটা হচ্ছে যে আমরা এই নোশনের বাইরে বেরোবো যে we have to look at our history from a European angle or from a foreign angle, any foreign angle. আমরা নিজেদের স্টোরিটা যাতে আমাদের নিজেদের গল্পটা আমরা জানতে পারি এবং জানতে ইচ্ছুক হই, সেটার একটা চেষ্টা। এবং এর মধ্যেও একটা অদ্ভুত কেয়টিক গল্প লুকিয়ে আছে, সেটা হচ্ছে সুরুলের রাজবাড়িতে এখনো একটা অটোমাটা আছে যেটা একটা পাখির অটোমাটা, সেটা খুবই ভেঙে খারাপ অবস্থা এবং সেটা এর থেকে অবভিয়াসলি অনেক কমপ্লিকেটেড ডিজাইন এবং সেটা ব্রিটেন থেকে ইম্পোর্টেড। সেটার নাম ছিল দ্য ইন্ডিয়ান বার্ড। ভারতীয় মানুষ ইউরোপীয় ক্রাফটসম্যানশিপে কিনে এনেছিল ভারতের একটি পাখি। তো সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে অটোমাটাটা আমরা যদি আবার করে কোনো পার্টিকুলার পারপাসে নয়, আজকাল তো আমরা একটা স্মার্টফোনের মধ্যে আমরা যে পরিমাণ 1080 পিক্সেলে ভিডিও তুলতে পারি, সেক্ষেত্রে এই মোশনটা বা এই মেশিনটা কোনো প্রাইমারি পারপাস ফাংশন করে না এবং আই থিঙ্ক দ্যাটস বিউটিফুল ইন ইটস ওন সেন্স যে it doesn't have to serve a primary purpose. This machine has no primary purpose other than just revolving. So in a modern fast-paced world, it also brings about a sense of change. সেইটুকুই তো হ্যাঁ। Still. হ্যাঁ, তো এইখানে close up ভিডিওটা। হ্যাঁ, ঠিক আছে। So this was my work so far. If anybody has any questions, I will take them as there is a question behind, but we'll go with the question answer interactive session in the end of the session. Sure. Okay. So I'll request Molika di তুমি যদি একটু তোমার কাজের প্র্যাকটিস নিয়ে এবং পার্টিকুলারলি শো এর সে বডি অফ ওয়ার্কটা নিয়ে বলো। নমস্কার সুমা এবং গ্যাঞ্জেস আর্ট গ্যালারি সমস্ত কর্মীদের, যাদের সাহায্য ছাড়া এইভাবে এই সময় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেটুকু আমরা দেখতে পেরেছি সেটা হতোও না এই সময়ের মধ্যে। তো সবাইকে ধন্যবাদ। যে কাজটা আমার মানে এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো পার্টে আমার কাজ আছে। প্রথম হচ্ছে একটা পেন্টিং এর একটা ইনস্টলেশন আছে, তো সেটা নিয়ে প্রথমে আমি বলি। আসলে এই 2 বছরে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি কোনো না কোনো ভাবে। হয়তো আমি এতটা ইউজ টু ছিলাম না আগে, কিন্তু এখন অনেকটা সরগর হয়েছি এই ব্যাপারে। কেননা এখন সম্মুখে তো দেখা হয় না বন্ধুদের সাথে, সোশ্যাল মিডিয়ায় দেখা হয়, তাদের সাথে ভাব বিনিময় হয়। তো এই করতে করতে আমি 2021-এর প্রথমের দিকে যখন বিভিন্ন মানুষের অবস্থা সত্যি খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, অনেক মানুষের মানে পেটের খাবারটাও সে জোগাড় করতে পারছিল না, এইরকমই পরিস্থিতির মধ্যে। তো আমি সোশ্যাল মিডিয়ার একটা আমার পোস্ট আমাকে খুব নজর কেড়েছিল, সেই পোস্টটা নিয়ে আমার কাজটা শুরু।
এই পোস্টটা নিয়ে বলি যে একটি এনজিও, একটি নামী এনজিও কিছু ছবি পোস্ট করে কিছু ওপরে লিখেছিল যে কালীঘাটে ক্রস এরিয়ার মধ্যে কিছু মানুষ আছে, তাদের বিভিন্ন ত্রাণ দেয়া হচ্ছে এবং প্রত্যেকের হাতে একটা করে প্যাকেট। প্রায় 20 জন কি 25 জন এরকম মানুষের ছবি পোস্ট করা হয়েছিল। তো সেটা নিয়ে আমার কাজটা শুরু, যে জায়গা থেকে আমাকে হন্ট করেছিল যে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছিল সেই সময়, এবং যারা এই যে এনজিও এই ত্রাণের উদ্যোগ নিয়েছিলেন, হ্যাঁ হয়তো খুব একটা সৎ প্রচেষ্টা থেকেই নিয়েছিলেন, কিন্তু কোথাও যেন আমাদের মানবিক জায়গাগুলো কোথাও যেন আমরা কোথাও একটা লুজ করে ফেলছি, মানে কোথাও হারিয়ে ফেলছি আমরা। কি কারণে সেটা বলছি যে দেখুন প্রত্যেকটা মানুষের এখানে মুখগুলোকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, যে তাদের চেনা যাবে না। তা আমার যে জায়গা থেকে আমি প্রশ্নটা আমাকে প্রচন্ড নাড়িয়েছিল যে একটা মানুষকে যদি আমি রেসপেক্টফুলি তাদের যদি আমি ত্রাণ দিই বা সাহায্য করি, আমি ত্রাণ বলছি না, সাহায্য করি, তাহলে কেন আমি তাদের মুখটা ঢাকবো? আর যদি ঢাকি আমি তাহলে কোনো একটা জায়গা থেকে আমি তো অন্য কোনো মানুষকে সাহায্য করলে তাদের যখন ছবি পোস্ট হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তো তখন তো তাদের মুখ ঢাকা হচ্ছে না, কেন এইসব মানুষগুলোর মুখ ঢেকে দেওয়া হচ্ছে? তাহলে কোথাও কি একটা আমরা একটা ডিসরেসপেক্টফুল একটা জায়গায় যাচ্ছি কি, কোথাও একটা কি তাদের প্রফেশনটাকে একটা ডিসরেসপেক্টের জায়গায় রেখে দেখছি? তো এই প্রশ্নগুলো বিভিন্ন সময় আমাদের সমাজে চলতে গেলে না অনেক ধরনের প্রশ্ন আমাকে প্রচন্ড রকমের, আমাকে শুধু না, আমার খুব সেন্সিটিভ মানুষজনকে মানে পোয়াতে হয়, যে মানে প্রশ্নগুলো একটা তীক্ষ্ণ একটা ধার থাকে। তো সেই জায়গা থেকে কাজটা শুরু করেছিলাম। এই যে মানুষগুলো ছবি আমি ছোট্ট ছোট্ট আকারে একটা মাশরুমের উপরে, একটা যেন মনে হচ্ছে অন্য দ্বীপ, যেন একটা বদ্বীপের মতন একটা অন্য দ্বীপের মানুষ আমরা হচ্ছি সোশ্যাল, প্রচন্ড সামাজিক। আমাদের উল্টো দিকে এমন কিছু কিছু প্রান্তিক মানুষজন থাকে যারা অসামাজিক। এই যে আমরা ছোটবেলা থেকে এই যে দুটো ভাগে ভাগ করে এসছি না, এটা খুব সাংঘাতিক রকমের। আমি এখন এই সময় এসে দাঁড়িয়ে মানে ভাবি যে এই ভাগগুলো কিভাবে সমাজ কিভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যে আমি শ্লীল যদি হই তাহলে আমার উল্টো দিকের মানুষজন যারা আছে প্রান্তিক মানুষজন তারা অশ্লীল, হ্যাঁ, আমি সামাজিক হলে তারা অসামাজিক। তো এই জায়গাগুলো আমরা কখনোই এই ব্যারিয়ারগুলোকে ভাঙতে পারি না। আমরা যতই বলি যে আমরা খুব মানবিক, আমরা খুব শিক্ষিত, আমরা মানব দরদি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে কোথাও এই গ্যাপগুলো থেকে যায়। এই গ্যাপগুলো থেকেই প্রশ্নগুলো শুরু হয় যদিও। আর আমি আশাপ্রদ যে এই প্রশ্নগুলো থাকলেই হয়তো আমরা কোনো সময় এই ব্যারিয়ারগুলোকে ভাঙতে পারবো, হয়তো এই মানে এই দূরত্বটা কমাতে পারবো। এই যে আমরা ভাবছি যে একটা অন্য দ্বীপের মানুষ ওরা, আর আমরা হচ্ছে অন্য একটা মেন স্ট্রিম আর্টিস্ট বা মেন স্ট্রিমে থাকা মানুষ। তো সেই জায়গা থেকেই কাজগুলো শুরু হয়েছিল, যেখানে লেন্সের মধ্যে দিয়ে মানুষগুলোকে একটা সামনে দিয়ে গেলে অনেক বড় আকারে দেখা যেত। আসলে আমাদের প্রত্যেকেরই না একটা লেন্সের, আমার মনে হয়েছে এই সময়ে একটা ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন আছে, যার মধ্য দিয়ে আমরা যেগুলো দেখতে পাচ্ছি না খুব ছোট আকারে তাদের দেখছি, তাদের হয়তো খুব বড় আকারে আমরা দেখতে পাবো। তো এই জানি না এই অদৃশ্য ম্যাগনিফাইং গ্লাসটা কিভাবে আমরা নিজেদের সামনে নিয়ে আসবো সেটা আমি জানি না। তো সেই জায়গা থেকেই আমি পরের কাজগুলো যদি দেখানো যায় সোমা, হ্যাঁ, আমি ওই প্রত্যেকটা মানুষেরই, হ্যাঁ, একটা করে জল রঙের ছবি আঁকি, যেটা একটা পাতা, একটা শুকনো পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়, এবং একটা ফ্রেম দিয়ে তাকে একটা ফ্রেম বন্দি করা হয়, হ্যাঁ, সিগনিফাইড করা হয়। তো সেই জায়গা থেকে এই প্রত্যেকটা প্রায় 8খানা ছবি আঁকি। তো সেই এবং এই যে পাতাগুলো ব্যবহার করা হয়েছে, এটা কোথাও গ্রিন লেস, হ্যাঁ, কোথাও একটা জীবন আছে অথচ পাতা আছে অথচ তার মধ্যে গ্রিন নেই। তো কোথাও একটা তাদের বিষাদের জায়গা আছে, তো সেইগুলোকে আমরা কিন্তু নোটিস করছি না। আমরা কি নোটিস করছি, আমি তাকে সাহায্য করলাম বা তাদের আমি আলাদা ধরনের মানুষ ভেবে রাখলাম, তাদের প্রফেশনটাকে ওই জায়গা থেকে দেখার চেষ্টা করলাম। তো সেই জায়গাগুলোই তুলে ধরা হয়েছে এই পেন্টিংগুলোর মাধ্যমে।
তো একটু ক্লোজ আপ ভিউ দেখালে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে এই কারণে, আমি একটা ব্ল্যাঙ্ক একটা পাতা, শুকনো পাতার যেটা স্কেলিটন আছে, শুধু মানে পাতাটা স্কেলিটনটা দেখা যাচ্ছে। এখানে আসলে আমি বলছি আমিও থাকতে পারতাম, আমার ছবিও ওখানে থাকতে পারতো। হ্যাঁ, আমি জন্মগতভাবে হয়তো আমাকে ওই জায়গা যেতে হয়নি, কিন্তু আমিও থাকতে পারতাম। তো তাহলে কোথায় আমরা আলাদা, কোথায় আলাদা আমরা? হ্যাঁ, কোথায় কেন আমরা প্রান্তিক মানে কোথাও মানে কিছু মানুষ গোষ্ঠীর মানুষকে আলাদা জায়গা ভাবে অন্য জায়গায় ফেলে দেখি কেন? তো সেই জায়গা থেকেই প্রশ্নগুলো আসে। এ পরের ছবিগুলো যদি দেখালে, হ্যাঁ এরকম কয়েকটা ছবি আছে। রেখাদি, একটু যদি তুমি এই যে ফ্রেমটা এবং এই পাতাটা তো বললে, ফ্রেম এবং থ্রেডটার ইউজটা কিভাবে তোমার মাথায় এসছে, এটা যদি একটু বলো। না, এটা আসলে কি হয়, যখন কোনো ছবি আমরা দেখি না, আমরা তো সবসময় একটা ডেকোরেট করার চেষ্টা করি। হ্যাঁ, সবসময় কোথাও এই মানুষগুলো যেন আমার কাছে একটা একটা খুব অবজেক্ট। অবজেক্ট না আমি যেমন বাড়িতে আমার কি হয়, পূর্বপুরুষদের, হ্যাঁ, খুব শ্রদ্ধেয় মানুষজনদের আমি ছবি টাঙিয়ে রাখি, আমরা এরকম ফ্রেম করে যদি রাখি, তাহলে এই মানুষগুলো আমার কাছে খুব শ্রদ্ধার মানুষ। কিন্তু তো সেই জায়গা থেকেই এরকম একটা ফ্রেমের ভাবনা এসছে, পুরনো একটা ফ্রেম, একটা অ্যান্টিক ফ্রেমের মতন, আর সেখানে আমি ডেকোরেট করা। আসলে এমন মেয়েদের ক্ষেত্রে যেটা খুব একটা হার্ড ওয়ার্কিং, এবং এই যে উইভিংটা করা হয়েছে, হ্যাঁ, যে নটিংটা করা হয়েছে, সেটা খুব সময় সাপেক্ষ কাজ। তো আমার এটা কিছুটা আমি করেছি, আর কিছুটা আমার সাথে একজন কাজ করেন, হ্যাঁ, অসাধারণ তার হাতের কাজ, তারই ম্যাক্সিমামটা তারই করা। তো এই সেই জায়গা থেকে এই যে হার্ড ওয়ার্কিং একটা জায়গা, হ্যাঁ, পরিশ্রমের জায়গা, আসলে পরিশ্রমটাকে আমরা কিভাবে জাজ করব? সেটা শারীরিকভাবে পরিশ্রম আর নাকি মানসিক জায়গা থেকে পরিশ্রম? আমরা মানসিক জায়গাটাকে অনেক উঁচুতে জায়গা করে রাখি, যেটা শারীরিক এটাকে অতটা মানে আমরা মর্যাদা দিই না। হ্যাঁ, যে তো সেই জায়গা থেকেই এগুলো এসছে। এরপরে হ্যাঁ, এটা ক্লোজ আপ ভিউ। এটা হচ্ছে আরেকটা পার্ট, যে কাজগুলো আমার গ্যাঞ্জিসে ডিসপ্লে করা, এর ছবি আছে। তো আমি এটা বলি, যেটা 2000 এই প্যান্ডামিক না আমাকে অনেক রকমের, যেমন অনেক মানুষের বলে না যে অনেক কিছু কেড়ে নিয়েছে, সত্যি তো কেড়ে নিয়েছে আমাদের জীবন থেকে, অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু আমি এই প্যান্ডামিকের সময় না পারফরমেন্স করতে শুরু করি। আমি কিন্তু পারফর্মার নই, কিন্তু আমাকে কোথাও ভেতর থেকে একটা তাগিদ আমি অনুভব করি যে আমাকে পারফর্ম করতে হবে। প্রথমে আমি চাঁদেরহাটেই পারফর্ম করি, তখন যেহেতু লকডাউনের পরিস্থিতি, চাঁদেরহাটের যে যারা আর্টিস্ট মেম্বার আছেন তাদের সামনেই করি, তারপর বাইরেও বিভিন্ন জায়গায় করেছি পরে। তো এই জায়গা থেকে যখন এই কাজটা তখনই করা যখন হচ্ছে অক্সিজেনের প্রচন্ড ক্রাইসিস হচ্ছে, মানুষ মানে অক্সিজেনের জন্য একটা শ্বাস নেওয়ার জন্য মানে খুব প্রাণা মানে খুবই বাজে অবস্থা, যে সে শ্বাস নিতে পারছে না, সে একটু অক্সিজেন চায়। হ্যাঁ, অক্সিজেনের ক্রাইসিস বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে অক্সিজেন দেওয়া হচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না। তো সেই সময়েই একটা পারফরমেন্স করা। তো আমি একটা প্রচলিত খুব নামকরা নিউজ চ্যানেলে দেখি একজন ডক্টর বলছেন যে আপনি কিভাবে ব্রিদিং ক্যাপাসিটিটা বাড়াবেন, হ্যাঁ, তার জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ করুন। তো করতে করতে উনি বিভিন্ন রকমের প্রসেস দেখাচ্ছিলেন, তো ওখানে একটা প্রসেস দেখিয়েছিলেন একটা বেলুন নিয়ে, যে আপনি খুব আস্তে 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 এই বেলুনটাকে ফোলাবেন, আবার আস্তে আস্তে নিঃশ্বাসটা এরকম ছাড়বেন, নেবেন, এইভাবে যে আপনার ব্রিদিং ক্যাপাসিটি কিভাবে বাড়াবেন। আসলে এই সময়ে দাঁড়িয়ে না আমাদের অনেক কিছু প্রশ্ন এসছে, যে আমরা সেই জায়গা থেকেই যে প্রশ্ন, যে আমরা শ্বাস নিই কেন। এখানে একটা পারফরমেন্স আছে, বেলুনটার গায়ে লেখা আছে যে আস্তে আস্তে প্রশ্নটা ছোট হচ্ছে, প্রশ্নটা বড় হচ্ছে আমাদের কাছে, আমরা শ্বাস নিই কেন। তো এর পরের ছবিটা দেখি একটু। না, আচ্ছা, হ্যাঁ, তো সেই জায়গা থেকে না আগের ছবিটা যাও সোমা।
হ্যাঁ, তো আমি কয়েকটা লেখা পড়বো। আমি এই শ্বাস নিই কেন, এটা আমি সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে প্রশ্ন রেখেছিলাম। তারা বিভিন্ন রকম ভাবে তার উত্তর দিয়েছিলেন। আমি কয়েকটা লেখা এখানে পড়ে শোনাচ্ছি, যেটা হয়তো খুব ভালো লাগবে বা অন্যরকম লাগবে। যে লেখাটা আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম সেটা একটু পড়ছি। আমরা সবাই সত্যের দিকে পথযাত্রী, খুঁজে ফিরি সত্যের পথের দশ দিশা। সত্য আসিয়ে সত্য দেখিয়ে দেয় মানুষের অসহায়তা, এমন অসহায়তা যেখানে আশা নিরাশার কোনো সংজ্ঞা খুঁজে পাই না। সত্যের খোঁজ করাটাকে গোলমেলে ধাঁধার মতন মনে হয়। সমাধানের কোনো ক্লু মেলে না, কোনো কমিউনিকেশন কাজ করে না, সমস্ত লিঙ্ক ফেলিওর হয়। তাহলে কি করব আমরা? কিভাবে বেঁচে থাকার চেষ্টা রসদ জোগাড় করব? আমাদের কালচার, আমাদের ইতিহাস, মূল্যবোধগুলোকে কিভাবে অক্সিজেন যোগাবো? এখন তো অক্সিজেনও আমাদের কংক্রিটের আটকুঠুরি নয়, দরজা দিয়ে ভিতর বাহির করতে করতে হাঁপিয়ে উঠেছে হয়তো। তাই তার কাছে পৌঁছাতে মানুষ নাকি নল গুজে রিলে রেসে নেমেছে। এই রিলে রেসের এক অংশীদারি হিসেবে নিজের কাছে একটাই প্রশ্ন শুধু বারে বারে ফিরে আসে, এবং বন্ধুদের কাছেও, যে আমরা শ্বাস নিই কেন? তো এই প্রশ্নটা আমি রেখেছিলাম। তো সেই প্রশ্নের বিভিন্ন রকম ভাবে তার উত্তর এসছে। আমি কয়েকটা উত্তর আমি একটু পড়ে শোনাতে চাই। এক বন্ধু লিখেছেন যে মিনিটে প্রায় 16 বার, ঘন্টায় 1080 বার এবং দিনে 25,920 বার আমরা শ্বাস নিই। একবারের জন্য এসব আমাদের খেয়াল করতে হয় না, কিন্তু একবার শ্বাস নিতে ঝামেলা হলে বা এক নিঃশ্বাসের হেরফের হলেই আমরা সেটা টের পাই ভালো রকম ভাবে। আর এক বন্ধু লিখেছেন, সত্যিই তাই, এ কি এক মারণ রোগ যে প্রিয়জনের সাথে বা পাশে থাকা যায় না, দৌড়ে গিয়ে প্রিয় বন্ধুর হাত ধরা যায় না, আরো এরকম কত কিছু করা যায় না যা ছোট থেকে করা উচিত বলে জেনে এসেছি। এ কি শুধু একাকিত্ব? না, বোধহয় গোটা দেশ জুড়ে চলেছে মৃত্যুর মিছিল, আর প্রত্যেকটি দিন আমরা এই মিছিলে পা মিলিয়ে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি নাকি? একে যদি শ্বাস নেওয়া বলে তাহলে শ্বাস নিচ্ছি, কিন্তু বেঁচে নেই আমরা কেউই। নশ্বর দেহটা বিলীন হওয়ার অপেক্ষা, ভালো থাকার চেষ্টা করা শুধু। তো এইরকম বিভিন্ন উত্তর আমি বন্ধুদের কাছে পেয়েছি। এই যে মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে আমরা শ্বাস নিই কেন, এটা তো অটোমেটিক্যালি একটা বায়োলজিক্যাল একটা হ্যাপেনিংস। তো এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে খুব তীক্ষ্ণভাবে আসে যে সত্যি আমরা কোন সময় শ্বাস নিয়ে বেঁচে আছি, কোন সময় নেই, হ্যাঁ, তো সেইগুলো নিয়েই পারফরমেন্সটা করা। এরপরের ছবিটায় যাই সুমা। তো আরো একটি প্রশ্ন আমার এই সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে, যেহেতু আমরা এখন খুব অভ্যস্ত সোশ্যাল মিডিয়ায়, তো এই প্রশ্নগুলো আমি তো বন্ধুদের কাছে অন্যভাবে যেতে পারি না, এইভাবেই যাই। হ্যাঁ, তো এখানে একটা ভিডিও আছে যেখানে যে আমি দুটো প্রশ্ন ছিল যে আমি কাকে ভয় পাই আর ভয়ের রং কি। এই সময় আসলে বিভিন্ন আমাদের সামাজিক বলো বা রাজনৈতিক বলো বা অর্থনৈতিক বলো, আমাদের না প্রত্যেকটা জায়গাগুলো একটু নড়বড়ে হয়ে গেছে সমস্ত ক্ষেত্রেই। তো এই নড়বড়ে গুলো জায়গাগুলো আমাদের মনে না অনেক রকমের ভয় সৃষ্টি করেছে। হ্যাঁ, শুধু এখন নয়, আমরা ভয় তো খুব একটা মানে চিরকালীন একটা জায়গা। হ্যাঁ, সেই জায়গায় মানুষের সভ্যতার প্রথম থেকে, কিন্তু এখন ভয়গুলো আসলে অন্যরকম ভাবে আমাদের দেখা দেয়, এবং ভেতরে না কোথাও আমার সাথে সাথে আমার ভয়গুলোকে আমি লালন পালন করে চলি। হ্যাঁ, কোথাও ভয়গুলো আমার সাথেই বসত করে। তো সেই জায়গা থেকেই একটা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন অথচ খুব তীক্ষ্ণ প্রশ্ন, যে আমি কাকে ভয় পাই। আমি যদি সবাইকে মানে আমার সামনে এমনি মানুষকে প্রশ্ন করি তুমি কাকে ভয় পাও, তো সে কিন্তু থমকে যাবে কোনো একটা মুহূর্তের জন্য। যে সেটা কি বলা যায়, ভয়টা কি বলা যায়? সেই জন্যই তো সেটা ভয় আসলে। তো আর ভয়ের রং কি? তার কি কোনো রং আছে? হ্যাঁ, তাহলে কোন জায়গা থেকে এগুলো মানে আমরা ফেস করছি ভয়টাকে? তো সেখানেও আমি কতগুলো প্রশ্ন রেখেছিলাম। তো আমি দুটো প্রশ্ন আমি এখানে জাস্ট তার উত্তর করতে চাই।
এখানে আমি প্রথমে লিখেছিলাম, ভয় এমন একটা শব্দ যার সাথে প্রায় সব প্রাণী পরিচিত। ভয় এমন একটা বোধের জন্ম দেয় যা আমাদের অস্তিত্বকে নড়বড়ে করে দেয়, এক অস্তিত্বহীনতার জন্ম দেয়, তাড়িয়ে নিয়ে যায় এক শূন্যতার দিকে। একটি ভয়ের ছবি নিয়ে এগিয়ে যায় বা এগিয়ে চলে মানুষ। এই ভয়ের কি কোনো রং আছে? যদি থাকে তবে সেটা কি? এই প্রশ্নই রেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। তো এইখানে কতগুলো উত্তর আমি জাস্ট লিখছি, 2-3 মিনিট। এক বন্ধু লিখেছেন, ধরো কারোর জীবনে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, সে সময় সেখানে একটা লাল, নীল, সাদা কিংবা সবুজ একটা পর্দা, কাপড় বা দেয়াল ছিল। পরবর্তীতে সেই রংটি দেখলে তাকে ভয়ঙ্কর অনুভূতি দেবে। তার কাছে ওই রংটি ভয়ঙ্কর। আবার সেটাও যদি খুব আনন্দের কিছু হতো তবে, এবং আনন্দের হতো তবে নিশ্চয়ই আনন্দের রং হতো। আমার মনে হয় ভয়ের রং বা আনন্দের রং নির্ভর করে তার অনুভূতির সাথে সম্পর্ক রেখে। আমি রক্ত দেখলে স্যাভলনের গন্ধ পাই, স্নিগ্ধ সাদা আমাকে ভয়ের অনুভূতি দেয়। থ্রি ইডিয়টস যে সিনেমায় আমির খানের ফুংচু ওয়াংরুর ছোটবেলার চরিত্রে যে ছোট ছেলেটা অভিনয় করেছে, ওকে দেখলে আমার তীব্র জ্বরের অনুভূতি হয়। কারণ ছোটবেলায় জ্বর হলে ওই ছেলেটার মতো মসৃণ ভারী কিছু একটা দেখতাম, ভীষণ ভয় পেতাম, অথচ স্নিগ্ধ সাদা একটা বস্তু। তো এই যে যখন মানুষগুলো বলতে পারছে, যে আমরা যখন বলতে পারছি যে আমরা ভয়ের রংটা কি বা ভয়টা কি, হয়তো এই যে বলি না, খুব দুঃখ হলে কেঁদে ফেললে হয়তো তার দুঃখটা কমে। তো এখানেও যদি আমরা এইভাবে বলে ফেলতে পারি বা ফেস করতে পারি ভয়গুলোকে, তাহলে হয়তো ভয়ের এই যে তীব্রতা, হ্যাঁ, এই যে তীব্র একটা অনুভূতি আমাদের মধ্যে সবসময় আঁকড়ে ধরে থাকে, সেগুলোকে হয়তো ওভারকাম আমরা করতে পারবো। তো সেই জায়গা থেকে এই প্রিন্টগুলো রাখা ছিল, আর দুটো গ্লাভসের মধ্যে উইভ করে সেলাই করে দুটো প্রশ্ন লেখা ছিল যে আমি কাকে ভয় পাই এবং ভয়ের রংটা কি। এখান থেকেই কাজগুলো করা। আর এরপরে যদি আমরা ভিডিওটা দেখি, তাহলে খুব ছোট্ট একটা ভিডিও। হুম, পরে তো প্রশ্ন আসবে সুমান, যদি প্রশ্ন আসে সব থেকে ভালো হয়। আমি অবশ্যই হ্যাঁ, কেউ যদি প্রশ্ন করার থেকে চ্যাট বক্সে লিখতে পারেন, আমি সবার ডিসকাশন হয়ে গেলে তারপর প্রশ্ন সিরিজটা দিতে। আমি মীনাক্ষীকে বলবো যে মীনাক্ষী যদি ওর কাজ নিয়ে একটু বলে। থ্যাংক ইউ সোমা। শোটা তো আমরা সবাই জানি বেশ অনেকদিন ধরে পেন্ডিং হয়েছিল সময়, তারপরে প্যান্ডেমিক সবকিছু নিয়ে ফাইনালি হয়েছে, এটাই খুব ভালো লাগছে। অনেকদিন পরে একটা ফিজিক্যাল স্পেসে গিয়ে একটা এক্সিবিশন করার, যেটা অন্য অনুভূতি। তো আমার যা যা কাজ এখানে ডিসপ্লে করা আছে সেগুলো মোটামুটি দুরকম। অনেকেই আমাকে এই কথাটা বলেছে শোটা দেখার পরে, তো আমি সেই কথা ধরেই বলি। যদি দুরকমই ধরে নিই তাহলে টোটাল বোধহয় আমার 5টা কাজ দেওয়া ছিল, তাতে কিছুটা ড্রয়িং এর মতো করে করা, আর 4টে কাজ ছোট ছোট পেপারে, আর একটা কাজ সেটা একটা বড় পেপারে, একটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড একটা কাজ করা। তো ড্রয়িং এর কাজগুলোর যদি আমি পরপর দেখি, যে যেমন যেটা আমরা এখন স্ক্রিনে দেখছি, ভি ফর ভিজাইনা,
এটা এটার দুটো ভাবে আমরা এটাকে দেখতে পারি। এক হচ্ছে আমরা ভিজুয়াল যেটা আমরা দেখছি যে একটা আমার এখানে রিসোর্স তো বোঝাই যাচ্ছে যে নন্দলালের আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কলেজে আমরা এগুলো কপি করতাম, রূপাবলী কপি করতে হতো। তো এইসবগুলো আমাদের আনকনসিয়াসে থেকেই গেছে। তো যখন পরবর্তীকালে কাজ করছি তখন কোথাও একটা এটাকে কন্টেক্সচুয়ালাইজ করার চেষ্টা করি। রূপাবলীর মতো করে ওরকম একটা হাতের ছবি এখানে আছে, যেটা ভিক্টরি বোঝানো হয়। ইন জেনারেল টার্মস আমরা এটাকে ভিক্টরি বলি। এবং যেভাবে চিলড্রেন্স বুক ইলাস্ট্রেশনে যেরকম এবিসিডির বই আমরা যদি দেখি সেখানে যেরকম ভিজুয়ালটা আসে সেইভাবে এটাকে ম্যানিপুলেট করা হয়েছে এখানে। কিন্তু মজাটা আসবে তখনই যে এই ভি ফর ভিক্টরি সবাই মনে করবে, যেটা খুব এক্সপেক্টেড। কিন্তু কাজটার নাম ভি ফর ভেজাইনা, যেটা যে এটাই আমার বোধহয় মূল বক্তব্য, যেখানে আমার এই 5টা কাজকে একসঙ্গেই ধরে রাখে, বা আমার অন্যান্য কাজ যেভাবে আমি প্র্যাকটিসটাকে দেখি, যে এই যে যৌনতা নিয়ে কথা বলা, বা প্রথমত আমাদের এটা তো সবাই আমরা হয়তো একমত যে একটা জেন্ডার্ড ভিশন আর কি, যে কোন জিনিসগুলো নিয়ে কথা বলা যেতে পারে বা কোনগুলো কথা বলা যাবে না, সিন অ্যান্ড অবসিন যেটা আমরা দেখে আসছি। তো সেই জায়গার থেকে কিছু কিছু বিষয় আছে যেখানে এমনি হয়তো মহিলারা তাদের ইন্টারফারেন্স না হলেই ভালো হয়। তো সেখানে যৌনতা নিয়ে কথা বলবে একজন মহিলা, সেটা অনেকটাই আনএক্সপেক্টেড। তো আমি সেই জায়গাগুলোকেই আরো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো করতে চাইছি। মানে যে এটাও তো একটা হাত, তো হাতের ছবি, এবং একটা ছোট্ট টাইটেলের পানিং এর জন্য কাজটার চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই উইকটা যদি যারা দেখছে তারা বুঝতে পারে, তাহলে হয়তো কাজটাকে একটা অন্য ভাবে রিড করতে পারবে। তো নেক্সট কাজটায় যাই। দুধ রুটিটা আমি চেয়েছিলাম খুব মন থেকেই, যেটা আমি কলকাতায় দেখাতে চেয়েছিলাম। কারণ এই যে উইকটা, এটা হয়তো কলকাতার লোক যেভাবে রিলেট করতে পারবে, কলকাতার বাইরে তাদেরকে অনেক বোঝাতে হবে যে দুধ রুটি কথাটার সঙ্গে আমরা ভীষণ মানে পরিচিত। দুধ রুটি যেখানে আমরা বললে যেভাবে বুঝি, তো সেখানে এই যে মানে এটা প্রসঙ্গত বলে রাখি যে রুটিটা বানানোটা আমি খুব পারদর্শী নই আর কি। তো আমি লকডাউনে আমরা তো সবাই বাড়িতে বিভিন্ন রকম প্রথম কিছুটা মাস এইসব রান্না বান্না বেশ প্রথম করা হতো। তো ওখানেই আমি রুটি বানানোটা খানিকটা শিখেছি। তো এবার কি হয়, রুটি বানাতে গিয়ে মাঝে মাঝেই এই পুড়ে যাচ্ছে বা ঠিক হচ্ছে না। তো মানে খুব নভিশ রুটি করলে যেরকম হয় আর কি। তো এই হচ্ছে ভিজুয়ালি একটা জিনিসকে কিভাবে আমি রিড করব, যে মানে একটা ছোট্ট উইট আর কি, যে এটাকে দেখতে অনেকটাই মানে আমরা দুধ বলে, এই যে আমরা যেভাবে বাঙালিরা বিশেষ করে যে ইয়ার্কি ঠাট্টা করে থাকি, তো সেই জায়গার থেকে কাজটার মজাটাকে তুলে আনা। তো আর বিশেষ মানে এরপরে প্রশ্ন আসলে আমি নিশ্চয়ই এটাকে নিয়ে আরো আলোচনা করা যাবে সবকটা কাজ নিয়ে। তো বাহুবলী এটা খুব ইনস্ট্যান্টলি এসেছিল কাজটা, মানে টাইটেলটা পরে দেওয়া আছে। মানে এই আমরা হোয়াটসঅ্যাপ করছি তো, এত মানে এই ইমেজটা এত একটা মাঝে মাঝেই দেওয়া যে একটা স্ট্রেংথ। তো তো এই মানে ভিজুয়ালি জিনিসগুলোকে একটু এদিক ওদিক করে দিলেই একটা অন্য
মিনিং ওখানে একটা সিমুলেট করা যায়। তো সেই জায়গাটাকে যে একটা উম, আহ, মানে বল যে এটা তো এক এক ধরনের স্ট্রেংথ, তো আমরা বাংলায় বল কথাটা বলি। তো আহ, জোরটা কোথায়, এই এই যে প্রশ্ন, যে আমরা বলে যে আহ, এই যে দুধে ভাতে থাকার, আজকেই আমরা সকালবেলা কথা বলছিলাম যে মানে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইসব বিভিন্ন রকম কথাবার্তা তো শুনে শুনেই আমরা বড় হয়েছি। তো আহ এটা কোথায়, মানে এই যে পাওয়ার, বা এই যে মানে আমার প্রথম ভি ফর ভেজাইনার মধ্যেও যে ভিক্টরিটা আছে, সেই ভিক্টরিটা কোন জায়গায়, সেইটা খুব ইম্পর্ট্যান্ট এখানে আমার মনে হয়েছে। যে আহ, এই যে বল বা এই স্ট্রেংথ দেখানোটা কোন জায়গায় এক্স্যাক্টলি আমরা ওটাকে প্লেস করছি, মানে কিসের জয় হচ্ছে, বা কোথায় আম, কোন কোন সময় আমরা এই ভিক্টরিটাকে আমরা সেলিব্রেট করছি, কিভাবে করছি, সেই জায়গাটা একটু আমাদের হয়তো রিথিঙ্ক করার দরকার। তো হ্যাঁ, পরেরটায় যেতে পারি। তো আহ, এটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের যে ভিজুয়ালটা, সেটা একটু আম, অন্যরকম সবার কাছে মনে হচ্ছে, তার কারণ ইমেজ অনেক বেশি, ইমেজ বেশি, এবং এটার করার পদ্ধতিটাও হয়তো একটু আলাদা। আমি যেভাবে কাজ করি, যে একটা আম, একটা ভীষণ একটা ছবি থাকে, বা একটা স্টেটমেন্টের মতো একটা বক্তব্য পেশ করার ব্যাপার থাকে। এখানে কাজটা খানিকটা সময় লেগেছে আমার করতে, কারণ আম, এর পরের স্লাইডটাতে বোধহয় কাজটা আর একটু বড় করে দেখা যাবে। একটু কাজটার ছবিটাও একটুখানি আমার একটু ছোট ফাইল ছিল, তো যারা গিয়ে দেখবেন তাদের বোধহয় একটু বেশি ভালো লাগবে। তো এখন বোঝাই যাচ্ছে মাঝখানে যে সেন্টার ইমেজ, সেটা একটা সেটা অ্যালিসের ইমেজ, যেটা অ্যালিস খুব পরিচিত একটা চরিত্র আমাদের, যেগুলো আমরা ছোটবেলা থেকে এগুলোকে নিয়েই বড় হয়েছি। আম, তো এবং আহ, এই চরিত্রর পাশাপাশি যে ছোট ছোট কার্টুন, মানে ইমেজ, কিছু ইমেজ অ্যালিস থেকে নেওয়া, কিছু ইমেজ অন্য কার্টুন থেকে নেওয়া, বা মানে সেখানে আমার ছেলেরও একটা ভূমিকা আছে। মানে আমি আবার করে কার্টুন এইসব দেখতে শুরু করেছিলাম আর কি। তো এবং ভাবছিলাম যে এই যে জিনিসগুলো এখনো ইনফ্যাক্ট আমরা বোধহয় সিন্ড্রেলা আসছে নতুন ভাবে করে, তো এই স্টোরিগুলো কিন্তু এখনো আসছে, এবং এটাকে নিয়ে কি আমরা সত্যি ভাবছি কি? এটা আহ, কখনোই ছোটদের জন্য নয়, যেটা আমরা আহ, করে এসেছি এতদিন ধরে, যেভাবে দেখে এসেছি। উম, যে এগুলোকে আমরা কিভাবে অ্যালিসকে আজকের প্রেক্ষাপটে আমরা অ্যালিসের চরিত্রটাকে কিভাবে দেখবো? আম, যে মানে শুধু অ্যালিস নয়, সিন্ড্রেলা বা স্নো হোয়াইট, বা এই ধরনের যে একটা যে কিছু প্রোটোটাইপস আর কি, এগুলোকে দেখার আহ, মানে দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য নিশ্চয়ই দরকার এই সময় দাঁড়িয়ে। যে আজকে অ্যালিস এবং তার পাশে আমরা বলি না যে সব কার্টুন, মানে এবং এটা যদি একটুখানি জুম করে দেখানোর উপায় হয়তো নেই, যে সবাই যে ওর দিকে, হ্যাঁ, সবাই ওর দিকে তাকিয়ে আছে। এবং এই যে একটা গেজ, যে গেজটাকে নিয়ে আমরা আমি এর আগেও কাজ করেছি, এখনো দেখাচ্ছি যে আম, এখানে তলায় একটা অক্টোপাস আছে, যেটা আমরা আগের না, আমার বোধহয় জুম ইমেজ নেই, তো ইটস ওকে, এখানে আমরা যেটা দেখা। আমি জুম করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো হোকুসাইয়ের যে এই যে অক্টোপাস, যেটা ড্রিম অফ আ ফিশারম্যানস ওয়াইফ, তো সেখানে অক্টোপাসটা ইজ রেপিং দ্য ওয়াইফ অফ আ ফিশারম্যান। তো সেই জায়গাটা সেখান থেকে তুলে এখানে জাক্সটাপোজ করা বা অ্যাপ্রোপ্রিয়েট করা,
সব মিলিয়ে আমি একটা অন্যরকম ওয়ান্ডারল্যান্ড তৈরি করেছি, যেখানে এটাও আজকে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে সমস্ত নিউজ পড়ছি বা দেখছি জানছি, এই মল্লিকাদিও তার কাজ দেখাতে দেখাতে বলছিল যে এই যে আমাদের দেখার যে আহ, দৃষ্টিভঙ্গির একটা অভাব, এই যে আমরা যেখানে আমরা একটা আতশ কাজ দিয়ে দেখার চেষ্টা করা, যে এখানেও খানিকটা সেরকম, যে আমরা যদি সেইভাবে দেখি যে আজকে একটা চাইল্ডহুড ভীষণ একটা ভাবে চ্যালেঞ্জিং একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে আজকে আমি মানে আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা মেয়ে থাকলে তাকে পাড়ায় ছাড়তেও ভয় লাগে, যে মানে সেটাও মানে হোম ইজ নট সেফ এনিমোর। তো সেটা হয়তো আগেও ছিল, এখন আরো হয়তো সেটা অন্যরকম রূপ নিচ্ছে। তো এই জায়গার থেকে যে কেন এটা আজকে একটা অন্যরকম ওয়ান্ডারল্যান্ড হয়ে দাঁড়িয়েছে, যেটা এই খুব সারপ্রাইজড একটা বাচ্চা বড় হচ্ছে, তার আম, কোন পরিবেশটাকে আমরা দিচ্ছি বা কি পরিবেশে সে বেড়ে উঠছে এবং কোন জায়গায় গিয়ে সেটা দাঁড়াবে। তো সেখানেই এই জায়গাটা যে একটা এবং মিনিয়েচারকে একটা টুল হিসেবে আমি এখানে ইউজ করেছি, যে সেখানে যে সমস্ত চরিত্র তাদের কোনো আম, মানে এই ধরনের ল্যান্ডস্কেপ ওখানে নেই, তো আমি আম, সেইটাকে একটা সেটা একটা তার পসিবিলিটিটাকে একটু পুশ করার জন্যই খানিকটা এখানে এরকম ভাবে করা। তো যার জন্য আমার অনেক সময় লেগে গেছে কাজটা করতে, যে অনেক ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে। তো আলটিমেটলি সেটা খানিকটা হয়তো দাঁড়িয়েছে, আরো হয়তো করা যেত। এখন এইটা নিয়েই একটা ভীষণ ন্যারেটিভ, মানে শুধু এটাকে নিয়ে আমার আরো ভাবনা চিন্তা, যেমন আমরা ছোটবেলায় কিছু ছোট ছোট ছড়া আমাদের মানে ঠাকুমা দিদিমাদের মুখে শুনেছি, যে এই যে আম, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল, বা মানে মেয়েদের যে যেভাবে যে গেজটা দেখানো হচ্ছে সেটা শুধুই এখনো, মানে এখন আমি বলছি যে ফেমিনিস্ট মুভমেন্ট তো বহু বছরের একটা ডিসকোর্স, সেটা আজকে বহু বছর পরে, এতগুলো বছর পরেও কিন্তু সেই একই মোটামুটি একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু আজও এটা রেলিভেন্ট একটা টপিক হয়ে দাঁড়িয়ে আছে, যে একটা অদ্ভুত গেজড ভিশন। তো হুম সেই জায়গাটাকে নিয়েই আমার কাজটা এক্সিকিউট করা। তো এই মোটামুটি শোয়ের কাজ এই কটাই আমার ছিল। হ্যাঁ, আমি একটু মীনাক্ষীকে জিজ্ঞেস করব, বা আমি জানি তোর কাজ বাইরেও গেছে, এদেশেও অনেক জায়গায় দেখানো হয়েছে। তো তোর যে একটা বোল্ড স্টেটমেন্ট আছে সবসময়, যে যেটা তুই বারবার বলছিস যে আমি আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে এই যে এটা দেখবো এটা দেখবো না, এটা বলতে পারবো এটা বলতে পারবো না, সেই জায়গাটার মানে সেটা তুই কিভাবে এক্সপিরিয়েন্স করেছিস, বা কিভাবে কি কি চ্যালেঞ্জ তুই ফেস করেছিস ইন দ্য সেন্স? তো আমি আসলে এই তারপর মানে কিছু হ্যাঁ, তোর কিছু মানে আগের কাজও আমি দেখাতে চেয়েছিলাম, যার জন্য। হুম, কারণ আমিও তোর কাজ যখন অ্যাজ এ কিউরেটর কখনো কখনো দেখাতে গেছি, আমি এটা নয় যে আমি আমাকে বাতিল করে দেওয়া হয়েছে বা ইসে করা হয়েছে যে ভয় পেয়ে গেছে গ্যালারি, সেটা নয়, কিন্তু হয়তো আমারও একটা কোথাও মনে হয়েছিল যে এটা কি ঠিক নিতে পারবে, এটা কি ঠিক পাবলিক নেবে, এটা কি ঠিক গ্যালারিস নেবে, একটা কোশ্চেন আনকনসিয়াসলি আসলেও আসে, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কোন জায়গাটা ধরার চেষ্টা। এখন আম, প্রথম যে কথাটা, যে এই যে আঙুল দিয়ে দেখানোর ব্যাপারটা কিন্তু এরকম নয় যে আমি আহ, একটা গিমিকের মতো যে এটাই আমি দেখাতে চাই। আমার মনে হয় যে একজন আর্টিস্ট সে কি মানে তার যে স্বাধীন চিন্তা ভাবনার একটা প্রতিফলন তো তার কাজ। তো সে কি করবে না করবে সেটা একান্ত তার আহ, নিজের চিন্তা প্রসূত হওয়াটাই ভালো, যে সে কোনটা দেখাতে চায় এবং কি কি বক্তব্য সে পেশ করতে চায়। তো সেখানে এই যে আমি তো না হয় কাজ করে আহ, আমার শেষ হয়ে গেল, তারপরে কাজ নিয়ে যে কাজ দেখাবে, যে গ্যালারি দেখাবে, যে কিউরেটর লিখবে, তাদের ব্যাপার। এটা হয় না।
এই রেসপন্সিবিলিটি তো সবার, আমাদের একত্রিত একটা রেসপন্সিবিলিটি যে তো সেখানে চ্যালেঞ্জ তো এসেছে যে অনেককে প্রশ্ন করতে দেখেছি যে এগুলো মানে এটা তো একটা কে সেট আপ বাড়িতে নেবে, কে সেলিং পয়েন্ট কি, সাস্টেনেবিলিটি কি, এইসব আমরা ফেস করেছি এবং মনিকাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, এখানে আর্টিস্টদের ক্ষেত্রে আমরা ফেস হ্যাঁ, করেছি। তো সাস্টেনেবিলিটি হয়তো কথাটা আমি জানি না এখানে হয়তো অ্যাপ্লিকেবল নয়, কারণ এর আগেও অনেক কাজ মানে একদম আমাদের অনেক আগে অনেক হিস্ট্রি বলছে যে তারা এরকম ভাবে কাজ করেছে, এবং সেটা এখনো আমরা দুশ্যাম্পিয়ন এস্থেটিক্সটাকে নিয়ে চর্চা করি এবং সে রেলিভেন্ট। তো সেইগুলো আছে, কিন্তু আমাকে যেটা আলাদা করে ফেস করতে হচ্ছে যে এগুলো কে কিনবে, বা কি এটা মানে কি করে টানাবে, আমার বাড়িতে তো মা আছে, দিদিমা আছে, তারা দেখলে কি বলবে। তো আমার মনে হয় এই রেসপন্সিবিলিটিটা, এই যে আমি যে কথাগুলো এখন এর আগে বললাম, যে যারা এইভাবে এই দৃষ্টিপাত করতে পারবে হয়তো তারাই এটা বুঝতে পারবে যে ফর ইনস্ট্যান্স এই যে কাজটা এখন স্ক্রিনে আছে, বয়েজ ডোন্ট ক্রাই, এটা আমার একটু আগের মানে 2016-17 এই সময়কার কাজ। হ্যাঁ, ওই 17 এরকম সময়তে প্রথম এটা ইন্ডিয়া আর্ট ফেয়ারে দেখানো হয়েছিল, মানে তলার ওই মুস্তাজ সিরিজটার সাথে। অনেক লোক অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু কাজটা ইন্ডিয়া আর্ট ফেয়ার থেকে কেউ কেনেনি। তো এবং আমি খুব ভালোই জানতাম ওখান থেকে কেউ কিনবে না। এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য, মানে ওই হিসেবে অন্য অর্থে সাস্টেনেবিলিটি, যে কাজ না বিক্রি হলে আর্টিস্টরা কি করে সাস্টেন করবে, সেইটা একটা সেটা একটা টিপিক্যাল ধারণা, আমরা তো তুই জানিস আমরা ফেসও করেছি গ্যালারিতে। হ্যাঁ, কিন্তু এই যে কাজ দেখানোর সাহসটা আমি এখানে বলতেই হয় যে আমার প্রথম তো যে কাজ করার অনেক কিছু অনেকে করতে পারে, কিন্তু দেখানো পর্যন্ত নিয়ে যেতে অনেক সাহায্যের দরকার হয়, একটা কালেকটিভ একটা প্রসেস এটা। সেখানে আমি অভয় মাস্কারা, যার সাথে আমি প্রথম কাজ করতাম বম্বেতে, মাস্কারা মানে গ্যালারি মাস্কারা বোনার অ্যান্ড কিউরেটর, ও প্রথম আমার কাজ দেখায়, আমার প্রথম সোলো হয় আমি মাস্টার্সের পরে। সেখানে আমার মনে আছে যে মানে আমাকে বলেছিল তোমার যা ইচ্ছে তুমি তাই করো, মানে তোমার যেভাবে দেখানোর ইচ্ছে। এবং আমার মনে হয় যে এটাই একজন আর্টিস্টকে জানার বোধহয় সব থেকে ভালো ভাবে জানা যায়, মানে সে রেগুলার আমার স্টুডিও ভিজিট করছে, যে আমি শুধু কি কাজ করছি তাই নয়, কি ভাবছি বা কি আমি পড়ছি। আজকে আমি কাজ করছি না হয়তো, যেটা আমি আমার এখন স্টুডেন্টসদেরও বলছি, যে আমি সবসময় আমার ফাইনাল প্রোডাক্টটাই খুব ইম্পর্টেন্ট নয়, আমি কি ভাবছি সারাদিন, বা কোন লেখাটা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। তো এই জায়গাগুলো একজন কিউরেটর যে আমাকে দেখানোর চেষ্টা করছে, তাকে তো আগে আমাকে বুঝতে হবে যে আমি কোথায় অবস্থান করছি, তবে সে আমাকে প্রপারলি বোঝাতে পারবে। তো ও প্রথম দেখিয়েছিল। এখন রিসেন্টলি শোটা শেষ হয়েছে মার্সেতে, জাস্টিন গ্রানশ্যাম। ও ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে এখন, মানে প্রথম একটা ছবি, আমি জানি না ছবিটা এখানে বোধহয় স্লাইডে নেই, একটা আইসক্রিম স্টিক নেওয়া, এর আগে সোমার কথা বলতে গিয়ে আমি দেখিয়েছি সোমার সাথে। ফ্লেভার চার্ট বলে একটা কাজ, যেটা পর্ন সাইটের বিভিন্ন ক্যাটাগরিজ নিয়ে করা ছিল। তো সেটা ও কিনেছিল, এবং কেনার পর মুহূর্তেই আমার মনে হলো যে এটা কে কিনেছে, মানে এবং মানে সে কি ভেবে কিনলো। তো তারপর থেকে তার সাথে আমার কনভারসেশন শুরু, এবং সে আজকে আমার বয়েজ ডোন্ট ক্রাইয়ের অনেকগুলো কাজ তার কাছে। তো এখন আমি খুব হ্যাপি যে যারা আমার কাজ দেখাচ্ছে তারা কাজটা বুঝে দেখাচ্ছে, যে অ্যাটলিস্ট মানে এরম নয় যে জাস্ট দেখানোর জন্য একটা শো করতে হবে, ঠিক আছে। তো সেইটা নয়, তো সেই চ্যালেঞ্জটা বোধহয় সোমাকেও আমার সেই জায়গায় আমি ভীষণ থ্যাঙ্কফুল যে ও
কাজগুলো দেখাচ্ছে, বা ও বলেছে যে বয়েজ ডোন্ট ক্রাই ওরও খুব পছন্দ। তো মানে আমার মনে হয় যে এই যে যে গ্যালারি দেখাচ্ছে আজকে, গ্যাঞ্জেস আর্ট গ্যালারির সাপোর্ট ছাড়া হয়তো ও এটা দেখাতে পারতো না। কারণ আজকে যদি গ্যালারি থেকে কোনো প্রশ্ন আসতো যে না এগুলো দেখানো যাবে না, তাহলে যেমন ও দেখাতে পারতো না, তেমনি আজকে যদি দীর্ঘদিন আমার কাজ কেউ না কেনে, তাহলে যে গ্যালারি দেখাবে তারও তো সেই এটা তৈরি হবে না, ইন্টারেস্টটা তৈরি হবে না। আফটার অল একটা ফাইন্যান্সিয়াল একটা জায়গা তো সবাই চাইবে। তো আমার মনে হয় এখানে এই প্রত্যেকের রোলটাই খুব ইম্পর্টেন্ট, যে আমি কাজ করছি এবং আমার কাজ একজন বুঝছে, যে কিউরেটর যে কাজগুলো দেখাচ্ছে। আমার মশলা সিরিজের কয়েকটা কাজ এখানে বোধহয় ছিল, মেবি নেক্সট। এই কাজটা আমি মানে স্পেশালি বলবো যে আজকে এটা এটা গিরিশ সাহানে এটা দেখিয়েছিল কোচি বিয়েনাল 2016-এর যে বিয়েনাল, সেখানে ছিল কাজটা। তো মানে এই যে যারা কাজ দেখাচ্ছে, মানে দীর্ঘ একটা আলোচনার পরে গিয়ে তারা সেই কাজটা দেখাতে ইচ্ছুক হচ্ছে। তো আমার সেই জায়গাটাতে আমি ভীষণ মানে আমি এনজয় করি জায়গাটা, যে এই কাজটা যেমন দিলীপ নারায়ণ একটা কাজ কিনেছেন এই সিরিজ থেকে। এটা একটা লম্বা সিরিজ ছিল, যে কাজগুলো গুঁড়ো মশলা দিয়ে বিভিন্ন এটা ডিসপ্লের এটা গুঁড়ো মশলা দিয়ে একটা ফিগারের কন্টুর করা হয়েছে, এবং ফিগারগুলো সবই পন্ড সাইট থেকে আমি কালেক্ট করে সেগুলো ড্রয়িং করা। কাজটা যেহেতু কোচিতে দেখানো হয়েছিল, কোচির একটা বিশাল মশলার একটা হিস্ট্রি আছে যে আদান প্রদানের, সেই জায়গা থেকে ওটা খুব রেলেভেন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং আজকে এই যে সাবরিমালার কথা আমরা সবাই জানি, যে এত সেই জায়গাতে যেখানে সাবরিমালার মতো ঘটনা ঘটছে এখন আজকের দিনে দাঁড়িয়ে, সেখানে আমি এই কাজগুলো দেখিয়েছি এবং অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এবং লোকে কিনেছে। এই সবগুলোই ভীষণ ইম্পর্টেন্ট, যে তা না হলে হয়তো একটা আর্টিস্ট মানে কোট আনকোট সাস্টেইন করতে পারতো না। তো কিছু সংখ্যক আমাদের লোক নিশ্চয়ই আছে যে যারা এটাকে বুঝছে বা বোঝার চেষ্টা করছে, তা না হলে এটা হয়তো আমি সাকসেসফুল হতাম না সেক্ষেত্রে। তো এই আর কি। এখন থ্যাংক ইউ মীনাক্ষী। মীনাক্ষী একটা মানে একটা জায়গায় এই যে তুমি বললে না যে কোথাও হয়তো বুঝছে, হ্যাঁ এই বোঝার জায়গা যে কোথাও হয়তো বুঝছে, সেই জন্য হচ্ছে না এটা। সরি, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার হ্যাঁ, তুমি লাস্টে শেষ করলে না যে কোথাও একটা হয়তো ওরা বুঝেই কিনছে বা অ্যাপ্রিসিয়েট করছে। আসলে এই বোঝার জায়গাটা না হয়তো যদি না হলে ওই সবরিমালাটা ঘটতো না। হ্যাঁ, বোঝার জায়গাটা যদি জীবনের ক্ষেত্রে প্রয়োগ হতো না, আমরা যদি জীবনের ক্ষেত্রে প্রয়োগ করি না, আমরা তো আমরা আর্টিস্ট মানে শুধু আমরা আর্ট করলাম বা আমাদের এক্সপ্রেশনটাকে প্রকাশিত করলাম, এক্সপ্রেস করলাম, সেখানেই তো সীমাবদ্ধ থেকে যায় না। এই সময় এসে দাঁড়িয়ে তো আমার জীবন চর্চার ক্ষেত্রেও তো অনেক রকমের প্রশ্ন খাড়া করে, যে তুমি কোন লাইফস্টাইলে আছো বা কি ভাবছো বা কিভাবে আছো, তোমার আশেপাশের মানুষজন কেমন। তো এই জায়গাগুলো যদি জীবনের ক্ষেত্রে প্রয়োগ হয়, সত্যি মানে সেই দিনের কথাই তো আমরা ভাবি আসলে, তাহলে এত কন্ট্রাডিক্টেডই হয় না আমাদের নিজেদের মতামতের সাথে, আমাদের ভাবনা চিন্তার সাথে এবং আমাদের সামাজিক ক্রিয়াকর্মের সাথে এত কন্ট্রাডিকশন হয় না। সেগুলোই আসলে এই সংখ্যাটা বোধহয় খুব কম, মানে আমার ধারণা, যেটার জন্য আজকেও আমরা খবরের কাগজ খুললে এত যে ঘটনার বিবরণ পাই, সেটা তো ঘটার কথা ছিল না যদি সবাই খুব সচেতন নাগরিক হতেন। তো সেটা তো মানে সবসময় সমাজে আছে যে কিছু লোক এটাকে বুঝছে, কিছু লোক হয়তো বুঝছে না, বা মানে এইটাই আমরা মনে হয় যারা শিল্পী বা আমাদের এটা সম্ভব নয় যে আমার আর্ট দ্বারা আজকে আর সোসাইটিকে আমি চেঞ্জ করে দিতে পারি না,
কিন্তু হয়তো আমি আমার ভাবনাটাকে দিয়ে আরো, আমি ছাড়াও আরো হয়তো আহ, একজন অন্তত লোককে যদি আমি ভাবাতে পারি, সেখানেই বোধহয় আমি সাকসেসফুল। অবশ্যই যে অবশ্যই তুমি তো উস্কে দিতে পারো, প্রশ্নগুলো তুলতে পারো। হ্যাঁ, সেটা আমাদের পক্ষে, আমরা আর কিছু করতে পারি না, আমরা বিপ্লব আর এনে কিছু দিতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, সেটা ওই প্রশ্নগুলোই তোলা শুধু। হুম, সেটাই। আহ, আমি ভিউয়ারদেরকে বলবো যে যদি কোনো প্রশ্ন থাকে, অনেকেই লাস্ট 1 ঘন্টার বেশি আমাদের সাথে আছে, তবে বিহানের জন্য একটা বড় প্রশ্ন আছে। আচ্ছা, আহ, আব্বাস বলে আমাদের আর্টিস্ট্রির একজন স্টুডেন্ট আছে, যে একজন আর্টিস্ট্রির অ্যাসাইনমেন্টের মধ্যে প্রশ্ন করেছে। Bihanda, you are tracing history through stories, getting stories and legends and myths from people, and then those are being partially transferred to your works. The rest being left to the imagination. So, is history not getting lost or distorted? How do you hold on to or understand or remember factual history? Is this not problematic if we do not hold on to factual history along with myths and legends? So, for that display, do the audience not need both? okay, that is an interesting question, to be honest, but that has two things. One is that আমার ইন্টেনশনটা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে শেয়ার করা। আমি যদি খুব প্র্যাকটিক্যালি আজকে বলি, তাহলে আমি একটা বড় স্পেসে, যেখানে হয়তো 10 জন 15 জন ঘোরাঘুরি করছেন মানুষ, তাদেরকে ইন্ডিভিজুয়ালি টাইম দিয়ে আমি যদি সেগুলো আগে থেকে লিখে না রাখি, সেগুলো প্রেজেন্ট না করি, তারা হয়তো সে পার্টিকুলার গল্পটা জানবেন। কিন্তু আমার মনে হয় সেটা সেন্সারির ক্ষেত্রেও খুব ওভারওয়েলমিং হবে যদি আমরা সেটাকে, প্রতিটা গল্পকে সেরকম ভাবে অ্যাড্রেস করি। So I admit that through my works there is actually a loophole through which history is getting lost. এবং আমার মনে হয় যে সেই ইতিহাস পড়ার বার্ডেনটা আমি হয়তো চাই না যে আমার ভিউয়ারদের উপর পড়ুক, যে এই পার্টিকুলার এই ফ্যাকচুয়াল ইতিহাস, এই হচ্ছে ঘটনা। একটা সার্টেন ফ্রিডম থাকলে আমার মনে হয় সেটা অনেক বেশি একটা ডায়ালগ শুরু করতে ফ্লেক্সিবিলিটি রাখে, সেটা সুবিধা করে দেয়। সেটা আমার ওপিনিয়ন, অবভিয়াসলি। আমারও মনে হয় যে যেহেতু মিডিয়ামটা আলাদা, এখানে তো তুই লিখছিস না একটা হিস্ট্রির ব্যাপারে, সেটাকে তুই হ্যাঁ, এক্সিকিউট করছিস ভিজুয়ালে। সো Visual. ভিজুয়ালি এক্সিকিউট করলে এটা কিভাবে আমরা ইন্টারপ্রেট করছি বা কিভাবে আমরা বুঝতে পারছি, হতে পারে অনেকে লেখা পড়তে ইন্টারেস্টেড না, কিন্তু Absolutely. ভিজুয়ালটা দেখে তার ইন্টারেস্ট জাগলো। হুম। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ। সো এটাতে ডিস্টর্টেড হবে কি হবে না, সেটা নিয়ে আমার একটা ডাউট আছে। মানে আই ডোন্ট থিঙ্ক সো যে ডিস্টর্টেড হবে, কারণ দ্য মিডিয়াম ইজ ডিফারেন্ট। না, আমি সেটাতে আমিও এগ্রি করি যে ডিস্টর্টেড হবে না, কারণ আমি প্রথম কথা সেটাকে ডিস্টর্ট করে শেয়ার করছিও না। আমি লোককে ফলস প্রিনমিনেশন দিচ্ছিও না যে দিস মিথিক্যাল থিং হ্যাপেন্ড অর এনিথিং। সেই স্টোরি টেলিংটা আমার মনে হয় আমার ক্ষেত্রে, আমার কাজে একটা জায়গাও আছে যেখানে খুব একটা পার্সোনাল স্টোরি টেলিং এর জায়গা তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবং সমাধি অ্যাকচুয়ালি অনগোয়িং বডি অফ ওয়ার্ক নিয়ে ইন্টারেস্টেড ছিল, তো সেক্ষেত্রে আমি যেটা শেয়ার করেছি সেটাও একটা অনগোয়িং বডি অফ ওয়ার্ক, এবং সেটার আলটিমেট শেয়ারিং মেথড আজকে বছর 2 বাদে গিয়ে কি হবে সেটা আমিও বলতে পারবো না। ফলত দ্যাট ইজ আনডিটারমাইন্ড যে আমি কিভাবে শেয়ার করবো। অ্যাট দিস মোমেন্ট আমার যে স্টেজে আছে, আই হ্যাভ ডিসাইডেড টু শেয়ার উইথ দ্য হোপ যে পিপল উইল অ্যাট লিস্ট গেট টু নো, যেটা মীনাক্ষী বলছিল যে আমি যদি একজনকেও ভাবাতে পারি, দ্যাট ইজ আ সাকসেস। তো আমি যদি একজনকেও অ্যাওয়্যার করতে পারি দ্যাট দেয়ার আর হান্ড্রেডস অফ স্টোরিজ হাইডিং ইন বীরভূম, এবং এই রিজিয়নটা নিজের মধ্যে একটা ইন্টারেস্টিং ইতিহাস লুকিয়ে রাখে, বা অথবা যদি বীরভূমও না ধরি, আজকে আমি যদি ঘটনাটা ছেড়ে দিই যে আজকে আমি 4 জন মানুষকে পার করে
আমার গন্তব্যস্থলে বা আমি যেখানে পড়ি বা আমি যেখানে চাকরি করি আমি সেখানে যাই, তো সেই 4টে মানুষের যে গল্প আছে, তাদের নিজস্ব বড় হওয়া আছে, তাদের নিজস্ব ইতিহাস আছে, সেই অ্যাকনলেজমেন্টটা আমার মনে হয় একটা স্টার্টিং স্টেপ। তো সেইটাই আমার এম ছিল। আমার এম, সত্যি কথা বলতে, আমি যেভাবে নিজে ভেবে কাজ করেছি সেটা আমি বারবারই বলছি যে সেটা আমি চাই না যে ভিউয়ারের উপর সেটা যাক যে এই পার্টিকুলার স্টোরিটা এইরকম ভাবে। তো অ্যান্ড অলসো টু আ পয়েন্ট, আমাদের আমাদের ভালো লাগুক না লাগুক শিল্পী হিসেবে আমরা হয়তো ইতিহাসের জিনিস আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ইরেজার অফ হিস্ট্রি ইজ আ ন্যাচারাল প্রসেস। আর 2 নম্বর হচ্ছে রিরাইটিং অফ হিস্ট্রি ইজ হোয়াটস প্রবলেম্যাটিক। মানে রিরাইট করা নিজের বেনিফিটের জন্য ইতিহাসকে, সেটা প্রবলেম্যাটিক, কিন্তু ইরেজার অফ হিস্ট্রি, নন কমিউনিকেশন অফ হিস্ট্রি ইজ নট অ্যাকচুয়ালি প্রবলেম্যাটিক টু আস। বাট এটা নিয়ে অবভিয়াসলি ডিবেট করা যেতে পারে, সেটা স্কোপ অফ আ ডিফারেন্ট ম্যাটার। তো আমি আশা করছি আব্বাসের প্রশ্নটা আমি একটু হলেও উত্তর দিতে পেরেছি, বা ও সঙ্গে একটা কমিউনিকেশনের জায়গা তৈরি হতে পারে। তো if there is anything else, if there is a follow-up আমি question. একটু বিহানকে জিজ্ঞেস করছিলাম যে আমি তোর আগের কাজ যে খুব একটা দেখেছি তা নয়, কিন্তু তুই নর্মালি তো আমরা কলাভবনে দেখেছি এখন অনেক ধরনের মিডিয়াম নিয়ে কাজ করছে, তোর কাছে এই ইন্টারঅ্যাক্টিভ জায়গাটা কিভাবে উঠে এসছে ফ্রম প্রিন্ট মেকিং ডিসিপ্লিন আর কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে প্রিন্ট মেকিং এর কাজগুলো করতে করতে প্যান্ডেমিকের সময় একটা ভাবনা আসে যে আমি 2 ডাইমেনশনাল সারফেস তৈরি করে সেটাকে একটা দেওয়ালে আটকাতে পারছি না, যেটা আমি এতদিন ডিপার্টমেন্টে পারতাম, এবং সেই এবিলিটিটা খুব ন্যাচারাল ভাবে আসতো। তো আমি প্রথমে একটা খুব পার্সোনাল জায়গা থেকে কাজ করতে শুরু করি, যে আমি এমন একটা কাজ করব যেটা হয়তো আমার বোরডাম কাটাবে, সামথিং উইচ ইজ ইন্টারেস্টিং, যেটা উইল প্রোভাইড আ পার্সোনাল টাচ টু মাই সেলফ, মানে গোয়িং ফরওয়ার্ড আর কি। তো সেই রকম করে যেটা হয় যে পুরোনো কাজকে রিঅ্যারেঞ্জ করা, পুরোনো প্রিন্টকে কেটে তার বিভিন্ন কোলাজে লাগানো, সেই কোলাজগুলোকে বিভিন্ন 3 ডাইমেনশনাল শেপে ডিসপ্লে করা, এগুলো বাড়িতেই করতাম। এগুলো কারোর সঙ্গে খুব একটা শেয়ারও হয়নি, সেগুলোকে পরবর্তীকালে আমি খুলেও দিয়েছি। এরকম করেই একটা খুব টেম্পোরারি বডি অফ ওয়ার্ক তৈরি হয় প্যান্ডেমিকে। তারপরে যেটা হয় যে গত প্রায় বছর 4 ধরে আমি সাইকেল নিয়ে ছোট ছোট করে এই খুবই কাছে লোহাগড় বা বিনুরিয়া বা যে ছোট ছোট গ্রামগুলো আছে সেগুলোতে আমি ঘুরে বেড়াই, এবং বিভিন্ন রকমের অদ্ভুত প্রশ্ন থাকে যে এখানে শেয়াল পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে, তো শেয়ালের গল্প শুরু হলো। এরকম করে তো সেই গল্পগুলোকে প্রিজার্ভ করার একটা চেষ্টা আমার ছিল। সেইটা আমি কখনো ভাবিনি যে ইট উইল টার্ন ইনটু আ বডি অফ ওয়ার্ক। তো আমার কাছে ওটা জাস্ট ইন্টারেস্টিং ছিল। আমি শান্তিনিকেতনকে ভালো করে জানতে চেষ্টা করছিলাম। আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয়েছিল যে আমি কমপ্লিটলি অন্যভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করবো। আমি ভেবেছিলাম যে এইভাবে অ্যাপ্রোচ করা হবে জিনিসটাকে, যে শান্তিনিকেতনের বাইরে আজকে যে বীরভূমের বাংলা, সেটা আমাদের থেকে কিভাবে আলাদা বা এরকম করে। তো সেই জিনিসটা আলটিমেটলি এই বডি অফ ওয়ার্কটায় তৈরি হয়, এবং সেটা আমি চাই যে তাতে একটা খুব পার্সোনাল টাচ থাকুক, একটা ইন্টারঅ্যাক্টিভ ব্যাপার থাকুক, এবং যাতে একজন ভিউয়ারের কাছে হয়তো চান্সেস আর লেস, বাট আই উড স্টিল হোপ যে কারোর কাছে কমিউনিকেটেড হবে এই কথাটা, যে এটা খুব একটা পার্সোনাল স্টোরি, কারণ এটা একটা ছোট অঞ্চলের একটা খুব বড় তাদের কাছে ভ্যালুয়েবল ইতিহাস, সেটা ছোট্টভাবে একটা শেয়ার করা হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমার আশা করে ওই ইন্টারঅ্যাক্টিভ কাজটা শুরু করি। আমি একটু মল্লিকাদির কাছে আসছি। মল্লিকাদিকে আমি একটু গ্যালারিতেও জিজ্ঞেস করছিলাম যে তখন অত ভালো করে ডিসকাশন হয়নি, তো আজকে এই প্ল্যাটফর্মে আমার আবার ইচ্ছা করলো জিজ্ঞেস করতে। এই যে তুমি যে কমিউনিটি বেস প্র্যাকটিস কাজ করছো বা করো, তো এটাতে তুমি কিভাবে কি বলবো
ডু ইউ ফিল এনি চ্যালেঞ্জ যখন তুমি এই কাজগুলো করো, নাকি চাঁদের হাটটা একটা খুবই তোমাদের স্পেসিফিক জায়গা, ওইখানে সবাইকে চেনো, বা তার বাইরে গিয়ে কখনো কাজ করতে কখনো চ্যালেঞ্জ ফেস করেছো বা করেছো তার বাইরে কখনো কাজ সেইভাবে? হ্যাঁ, চ্যালেঞ্জ কি বলবো কিনা আমি জানি না। একটু একটু অন্যরকম একটা বা অসুস্থতার একটা জায়গা এক্সপিরিয়েন্স, তো। তোমার হ্যাঁ, এক্সপিরিয়েন্স একটা একটা গেটস ইট অন্যরকমের বেটার। এক্সপিরিয়েন্স তো হয়েছে। তা আমি 2020-তে বেহালা আর্ট ফেস্টে আমি একটা ঘটনার কথা বলবো। তো সেখানে একটা পারফরমেন্স এর কাজ ছিল এবং সেখানে একটা পারফরমেন্স আমি করছিলাম, পারফর্ম করছিলাম। তো এই আমি পারফর্ম করতে করতে একদম বিজি একটা রোডের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, মাথায় একটা মুখোশের মতন স্ট্রাকচার পরে। তো সে আমাকে দেখতে পাচ্ছিল না এবং মানে বাইরের মানুষজন যে কে, হ্যাঁ, এবং মাথায় ওরকম একটা কিম্ভূত কিমাকার একটা স্ট্রাকচার নিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, একটা কালো পোশাক পরা। কেন অভ্যস্ত নয় তো মানুষ এরকম ভাবে দেখতে, হ্যাঁ, একটা বিজি রোডের মধ্যে। তো একজন রিক্সা পুলার তো সে সবে এসে যাত্রীকে নামাচ্ছে, তা আমি খানিকটা হলে দেখতে পাচ্ছিলাম, আমিও খুব অল্প দেখতে পাচ্ছিলাম। তো আমি ওই রিক্সাটাকে থামিয়ে আমি প্রত্যেকটা মানুষের হাতের একটা স্পর্শ নিতে চাইছিলাম এবং আমার স্পর্শটাকে তাকে দিতে চাইছিলাম। তো আমি যখন ওই রিক্সাওয়ালার হাতটা যখন ধরলাম, সে তো প্রথমে হাতটা ছিটকে নেবে, ধরবেই না। হ্যাঁ, আমি কোথাও একটা জড়িয়ে ধরে তাকে তার হাতে যখন রাখলাম, হ্যাঁ, কোথাও তারপরে সে হাতটা কিন্তু নিয়ে নিল না নিজের কাছে। হ্যাঁ, সেও কোথাও স্যারেন্ডারের একটা জায়গা। হ্যাঁ, চুপ করে আমি অদ্ভুত রকম ভাবে সে চুপ করে দাঁড়িয়ে রইল। আমরা 5 মিনিট দুজনের হাত ধরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এবং আশেপাশে কিন্তু মানে ভেপু বাজছে, গাড়ি চলে যাচ্ছে কোথাও, হ্যাঁ, মিডিল একদম রাস্তার মাঝখানে। তো এই একটা কোথাও একটা এই যে আমি আমার ওই ভাইব্রেশনটাকে কোথাও একটা দেওয়ার চেষ্টা করছিলাম, যে আমি ফিল করছিলাম যেখানে আমি বেহুলা নিয়ে কাজ করেছিলাম, যে বেহুলার যে যন্ত্রণা এবং এখন এই সময়ে বেহুলা আসলে কারা, হ্যাঁ, কারা এরম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো কোথাও আমার এই মানে আমাদের এই বেহুলাদের যন্ত্রণাগুলোকে কোথাও একটা ভাইব্রেশনের জায়গা, একটা মানে যে রিক্সাওয়ালা সে ভাবতেও পারিনি যে একটা মেয়ে এসে আমার হাত ধরবে, এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তার কাছে কি আর্ট কি সেসব কিচ্ছু বোঝে না, কিন্তু তার কাছে হয়তো সেও কিন্তু কোনো না একটা সময় মনে করবে এ বাবা একটা এরকম একটা কিম্ভূত কিমাকার একটা স্ট্রাকচারে নিয়ে একটা মানুষ, একটা মেয়ে বোঝাই যাচ্ছে, সে আমার এসে হাত ধরেছিল, কেন ধরেছিল তার হয়তো প্রশ্ন মানে সে জানবেও না বা আমিও খুঁজতে চাই না। হ্যাঁ, আসলে তো এইরকম বিভিন্ন রকমের কমিউনিটি নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়। যেমন আমি 2016-তে মানে মনসা মন্দিরে মহিলাদের নিয়ে কাজ করেছিলাম। সেখানে ওই একটা মানে অস্তিত্বের একটা জায়গা, যে একটা মানুষকে তার স্বামীর নামে পরিচিত হতে হচ্ছে বা তার সন্তানের নামে পরিচিত হচ্ছে বা বিকাশের মা বা বড়পালের বউ, এইভাবে তাকে ডাকা হচ্ছে। তো এখন তাদের সাথে কাজ করার পরে এখন যখন তাদের সাথে দেখা হয় না, কোথাও একটা জায়গা তাদের আমি জিজ্ঞেস করা খুব একটা একাত্মতা ফিল করে, কি কেমন আছো, কি গো, হ্যাঁ, কি করছো, তুমি কোথায় যাচ্ছ, যখন স্কুলে যাই আমি দেখা হয়। তো আমি একটাই প্রশ্ন, যে এখন কি নামে ডাকে আপনাদের? হ্যাঁ, আপনাদের নিজেদের নামে ডাকে? হ্যাঁ, বলে হ্যাঁ, জানো তো আগের মানে ওই কাজ করার পর তুমি যে কাজ করেছিলে, হ্যাঁ, তারপরে কিন্তু এখন না ওইসব বিকাশের মা বড়পালের বউ বলে কেউ কেউ ডাকে বটে, কিন্তু সবাই যেন থমকে যায়। হ্যাঁ, আমি বলি যে আমার নাম এইটা, আমাকে এই নামে ডাকবে। এই যে একটা মানে কোথাও একটা জায়গা, যে সেই মানুষগুলো যে নাম বলতেই পারতো না, সে একে অপরকে ডাকতো কারোর মানে বউ বা কারোর মা হিসেবে, যাদের ডাকা হতো, সেই যখন নিজে বলছে যে আমার নাম এইটা, আমাকে এই নামে ডাকো, আমার কিন্তু নাম আছে একটা। তো এই একটা বিভিন্ন রকমের অভিজ্ঞতা কমিউনিটির মানুষজন নিয়ে কাজ করার ক্ষেত্রে কোথাও মানে খুবই একটা অন্য টাচ করে যায়। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক। আর আই থিঙ্ক কারো প্রশ্ন নেই। তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ অল দ্য ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে আমাদের প্রায় 1.5 ঘন্টা ধরে পেশেন্সলি আমাদের কথা শুনেছেন, এবং অল দ্য আর্টিস্ট যেটা
মানে যারা এত টাইম দিয়ে একবার গ্যালারিতে শো করা, আবার আমার অত্যাচারে এখানে ওয়েবিনার করা, তো এটা রীতিমতো টর্চার করে দিয়েছি আমি। এবং লাস্ট ফর নট লিস্ট, যে থ্যাংকস টু গ্যাঞ্জেস আর্ট গ্যালারি অ্যান্ড দিস ইজ স্মিতা বাজুরিয়া ফর দেয়ার কনস্ট্যান্ট সাপোর্ট। এই প্যান্ডামিকের টাইমেও আমি পরপর দুটো শো, ফিজিক্যাল শো করতে পারলাম। ওনাদের সাপোর্ট না থাকলে আমি হয়তো এই ধরনের আনকনভেনশনাল শো করতে পারতাম না। তো থ্যাংকস টু এভরিওয়ান। সো আজকে এই ডিসকাশনটা আমি এখানেই শেষ করছি। এই টক শোটা রেকর্ডেড থাকবে আমার পেজে এবং গ্যাঞ্জেসের পেজে, আপনারাও চাইলে শেয়ার করতে পারেন নিজেদের বন্ধুদের কাছে, যাদের সাথে ইচ্ছে, যারা আজকে এই টাইমটা মিস করে গেছে, তাদেরও পরবর্তীকালে কোনো কোশ্চেন থাকতে পারে। আমি দেখেছি ওয়েবিনার হয় অনেকদিন পরেও। আমি এরকম আমার হয়েছে যে 2021-এ মীনাক্ষী মল্লিকাধিরি টক শো হয়েছে 2020-তে, আই থিঙ্ক, না, প্রথমবার আমি যখন করি, সেটা অনেক পরে গিয়েও, 1 বছর 1.5 বছর পরে গিয়েও লোকে দেখছে এবং প্রশ্ন করছে। তো প্যান্ডামিকের একটা পজিটিভ জায়গাও আছে, সেটা ডিনাই করার জায়গা নেই, যে আমিও অনেক কিছু শিখছি এই ওয়েবিনার করে করে। যে প্যান্ডামিকের টাইমে আমি যে সবার স্টুডিও ভিজিট করে যেভাবে নর্মালি কাজ দেখতে যেতে পারতাম বা এসে করতাম, সেটা সম্ভব হয়নি অনেক সময়। যাদের জানি, মীনাক্ষীরটা যেমন জানি, বা মীনাক্ষীকে আমি অনেকদিন ধরে চিনি, মল্লিকাদির কাজ অনেকদিন ধরে দেখছি, বিহানেরটা খুব যে আমি দেখেছি তা না, বিহান এখনো উঠছে, আশা করি আরো আরো কাজ দেখবো এবং একসাথে কাজ করব আমরা সবাই। মীনাক্ষী বারবারই বলছে যে একা কিছু হবে না, সবাই মিলেই করতে হবে, গ্যালারি আমাকে সাপোর্ট করবে, আমি তোদেরকে সাপোর্ট, তোরা আমাকে সাপোর্ট করবে, একদম চেইন সিস্টেমে আমাদেরকে ঘুরতে হবে। তো আশা করি আরো চেইনে ঘুরবো, লুপে ঘুরে যাব আমরা। তো আবার দেখা হবে। আর আশা করছি সিচুয়েশন তাড়াতাড়ি নর্মাল হলে, যারা এখনো দেখতে যাননি, ফিজিক্যালি গ্যালারি খোলা আছে, আপনারা একবার দেখে আসবেন। শুধু ল্যাপটপে ছবি দেখানোটা আমাদের পক্ষে ওই শো এর ফ্লেভারটা বোঝানো নেক্সট টু ইম্পসিবল। সো আমরা জাস্ট একটা ট্রাই করেছি যে যদি বসা যায়, একটা আড্ডা দেওয়া যায়। তো থ্যাংক ইউ এভরিওয়ান। সো গুড নাইট, সি ইউ সুন, আর সবাই ভালো থাকবেন। ওকে, টেক Thank you. কেয়ার। ওকে, ধন্যবাদ। Thank you for being with us all the time. Yeah, bye.